আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের প্রিয় মুখ রাশেদ হায়দার ভাই এবং আপনার আমজনতার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণে হেডলাইন বা ব্যানার দেখে বুঝতে পারছেন আমি কি বলছি, যে ঢাকা শহরে কি চলছে আজ সারাদিন, মানে গতকাল সারাদিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনারা ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে। শুধু আসলে এটা ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি। আপনার গতকাল সারাদিনে 3টা না 4টা জানি বাসে আগুন লাগিয়েছে, নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে। আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে। আবার দেখলাম এনসিপি এর সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে। আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে, এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপরালাই জানে, আমি জানি না, আমরা আসলে নামও জানি না, এগুলো চিনিও না, আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস। বলে যে এইভাবে ফুটতেছে, তারপরে গাড়ি জ্বলতেছে, মিছিল হচ্ছে। এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় 30%-এর উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে। আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার দল, এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোড়াতে আগুন জ্বালাচ্ছে, ওইখানে বোমা ফাটাচ্ছে, এগুলো সব বিএনপি জামাত এরা বলার চেষ্টা করতেছে। কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে, তাহলে এগুলো করবে কে? আমার মনে হয় কি জানেন, এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে। কইরা এরা নিজেরা করতেছে, কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে। তো দেখেন ভাই, আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল, সুস্থ দল, এবং তারা মানুষের উপকারে আসে, সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে। এসব জ্বালাও পোড়াও ভাই সেই 17 বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পোড়াও, এখনো তারাই করতেছে, কারণ এনএসআই ডিজিএফআই এর ভিতর তো সব তাদের লোক, জামাতি লোক, তারাই হয়তো করতেছে, কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে দেখবেন আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি, ওখানে বোমা এখানে বোমা, এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি, এটা আমি বলি নাই। আপনি যে কথাটা আলোচনায় আনলেন, সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে যারা রাজনীতি বোঝেন, যারা বোদ্ধা, তারা সকলেই চিন্তিত এবং ব্যথিত, মর্মাহত, বিস্মিত। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে শুধু এখানে কিন্তু শুধু আমেরিকার দিবস পালন করা হয় নাই, এই বাংলাদেশে কিন্তু পাকিস্তান দিবসও পালন করা হয়েছে, আমরা দেখেছি। এখন দেখতেছি ঠিক যখন তারা তেহরানে ইরানের নিহত হওয়া যে খোমেনি, ইরানিদের যে নেতা, তার জানাজায় তারা অংশগ্রহণ করলো একই সাথে। সরকার এবং সরকারের বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল বলি নাই, সরকারি বিরোধী দল একই সাথে জানাজায় গেল। তাকে মেরেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র শিবির, মানে যার 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 বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। বাংলাদেশে অলরেডি শিবির তার গায়ে বানা জানাজা পড়ে ফেলেছে, তারপর আবার জামাত সেখানে গেল জানাজা পড়তে। যাই হোক, তার ব্যাপার তারা গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তার পরের দিনের যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের পবিত্র সংসদের দক্ষিণ প্লাজায়, মহান সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার দিবস পালন করা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস পালন করা হলো। আমরা দেখলাম আপনি যাদের নাম বললেন তারা হচ্ছে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, নয় শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতি গুরুত্ব আমরাও পেয়ে যেতে পারি, কিন্তু অতীব গুরুত্ব আমাদেরও আছে, আমরা দেশের নাগরিক, কিন্তু তারা সকলে মানে অতীব গুরুত্ব এবং তাদের সাংবিধানিক পদ পাওয়া। যেমন আপনি বলেন বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে আপনার সহকারী স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আমার এখন রুমিন ফারহানার কথাটা মনে পড়ছে। তিনি নাকি বলেছিলেন
যে বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, বিরোধী দল পাকিস্তানের। তাই যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে, কারণ এই দেশটা তো আর বাংলাদেশ নেই। তবে আমি অবাক হয়ে গেলাম যে এই দেশটা কি এখন আমেরিকা হয়ে গেল, নাকি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, না আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমি বুঝতে পারলাম না। এখন কি আমেরিকানরা রোহিঙ্গাদের মতো বাংলাদেশি পাসপোর্ট পাবে, নাকি বাংলাদেশিরা আমেরিকানের মতো পাসপোর্টধারী হবে, বুঝে উঠতে পারলাম না। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং উদ্বেগের বিষয় একই সাথে, এখানে পাকিস্তান দিবস পালন করা গেল, এখানে আমেরিকার দিবস পালন হলো, স্বাধীনতা দিবস। ধরেন কালকে যদি আমি আর রাশেদ ভাই আসলেন ফ্রান্সের দিবস পালন করতে, আমি আসলাম ভারতের দিবস পালন করতে। রাশেদ ভাইয়ের হয়তো একটু একটু গালাগালি করবে, কিন্তু পুরো বাংলাদেশ হই হই রই রই পড়ে যাবে। এই যে দেখো ভারত বাংলাদেশ দখল করে ফেলেছে, অখণ্ড ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশ, কিন্তু এখন কেউ বলতেছে না এটা অখণ্ড পাকিস্তানে ঢুকে যাচ্ছে, অথবা বলে ফেলছে না এটা এখন আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার তো এত পাগল হয় নাই আমাদের নিয়ে যাবে, আমাদের গোলাম হিসেবে তারা ট্রিট করতে পারে। বাংলাদেশ এখন আমেরিকার কলোনি, চাইনিজ কলোনি, পাকিস্তানের কলোনি, তুরস্কের কলোনি, এই হিসেবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বুকে তারা তুলে ধরতেছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম তা। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে এটা সম্ভব, কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে আপনি কল্পনা করতে পারেন। মানে প্রভুর যদি জুতা, মানে তার জুতা আমেরিকার, আপনি দেখেছেন আমাদের রাজনীতি, আমাদের হিম্মত, আমাদের পররাষ্ট্রনীতি কত দুর্বল, এবং আমরা কত বড় গোলাম ইবনে গোলাম, শুধু গোলাম না, গোলাম ইবনে গোলাম। কারণ খোদ পাকিস্তানি তো আমেরিকার গোলাম, আমরা হচ্ছি পাকিস্তানের গোলাম, তাহলে আমরা হচ্ছি গোলাম ইবনে গোলাম বর্তমান বাংলাদেশিরা। এইখানে ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, তাকে কিন্তু কোরবানি দেওয়ার সাহস কারো মুরদে কোলায় নেই। তখন ধর্মও খত্রমে যায় নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে খত্রমে যায় নাই। কিন্তু ভারতের কোনো গরুর নাম যদি রাখা হইতো, বা কোনো মহিষের নাম যদি রাখা হইতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্বাস শর্মা, শুভেন্দু অধিকারী, নিজের পক্ষে শেখ ফরিদ যদি রাখতো, তাহলে তাকে বেশি বেশি করে টুকরো করা হইতো এবং বেশি বেশি করে কাবাব বানানো হইতো, কিমা বানানো হইতো। আমাদের পররাষ্ট্রনীতি এতই দুর্বল যে একটা মহিষের নাম রাখলে তাকে 3টা ফ্যান দিয়ে 2টা ফ্যান দিয়ে বাতাস করে, তার পিছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করে। তো আপনি সেই বাংলাদেশের মানুষ কিভাবে আমেরিকার গোলামি না করে থাকতে পারবে? কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নাই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, এই জামাত, বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই, কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক, বা যত সুন্দরই হোক, গোলামই থাকবে, গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্য ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে, যে বাবা গো আমরা চাইনাতে গিয়েছি, বাবা গো আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে। তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে। কিন্তু এখন কিন্তু সব চুপ, মসজিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। তারা
বুঝাই দিল আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখে আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে, এখন এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করবে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ফরিদ ভাই, ঘটেছে। তাহলে বিষয়টা একটু একটু তাহলে অন্যদিকে যাই। সেটা হলো, এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? শোনেন, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্ত না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই। আর একটু পরিষ্কার করে যদি বলি, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খাওয়া যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকেও খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না, এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন আপনি, তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে বলেছিল। চায়না বলেছে বাংলাদেশে কোনো আভ্যন্তরীণ বিদেশি শক্তির আভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতেই তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা হয়ে গেছি এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ, সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনার মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনো দিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনো দিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং যে মিলিজুলি, যে দোস্তি না জুটে দুশ্মনী না টুটে এই ফাতরামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থানকে। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহায়তা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত, আপনি ওইখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি, রাশেদ হায়দারের চরিত্র কি, বাংলাদেশ, এগুলোও কিন্তু ভারত জানে। ভারত অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে, একেবারেই ধীরে সুস্থে মেপে মেপে সে কদম ফেলে। তাকে আপনি যতই চালাকি করেন তার সাথে পারবেন না। আর আমেরিকার সাথে তো পারবেনই না। আমেরিকা তো ধর্মুর্গী করজব এই নীতিতে বিশ্বাসী, তার যখন যা দরকার তা সে করে ফেলবে। বরং আমেরিকাকে আপনি বুঝিয়ে দিলেন যে তিনি এত, মানে সে আমেরিকারা দেখলো, আমেরিকান সরকার দেখলো যে বাংলাদেশকে আমরা যত বড় গোলাম মনে করেছি, এরা তার চেয়ে বড় গোলাম। এটা বরং প্রুভ হয়ে গেল। এবং এর জন্যে আমাদের ভুগতে হবে, জাতিকেও ভুগতে হবে, বাংলাদেশের জনগণকেও ভুগতে হবে, দেশকেও ভুগতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে, শ্রদ্ধেয় ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী সকলকেই আন্তরিক অভিনন্দন। আমাদের ফরিদ ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করার কিছুই নেই। আপনি দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের নরহত্যা, গণহত্যা যা কিছুই ঘটছে, সরাসরি আমেরিকান অস্ত্র যেগুলো পাকিস্তানকে পাঠাইছে, পাকিস্তান সেগুলো দিয়ে চালাইছে। সেই আমেরিকা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তারা চাইছিল বাধ্য করতে যে ভারত যাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সাহায্য না করে, যাতে এই দেশ স্বাধীন না হয়। এরপরও দেশ যখন স্বাধীন হয়ে গেছে, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার আগ পর্যন্ত, মানে 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিয়েছে অক্টোবরে 1972 সালে। বঙ্গবন্ধু যখন খাদ্য সহযোগিতা চাইল বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো থেকে, তখন এই আমেরিকা 193 জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা যারা বাংলাদেশে ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে খাদ্য দিয়েও বলছিল। এই সে আমেরিকা যার পররাষ্ট্রমন্ত্রী নিক্সন বলছিল যে আমরা তলাবিহীন ঝুরি বাংলাদেশকে। সেই আমেরিকা নাকি আজকে জামাতার আমির বলে যে
অকৃত্রিম বন্ধু কে আমেরিকা, এটা কিভাবে সম্ভব? আমার কথা হচ্ছে এই প্রোগ্রাম ওরা যদি পুরো ঢাকা স্টেডিয়াম ভাড়া নিয়ে, ঢাকাতে একটা বড় স্টেডিয়াম, মিরপুর টিপুর স্টেডিয়াম ভাড়া নিত, আমেরিকার সেই বিখ্যাত গায়ক বিটলসকে আনতো, যারা গায়ে লাভ লাভ মি ডু, ইউ নো আই লাভ ইউ, ক্রেজ, শাকিরাকে আইনা প্রোগ্রাম করাইতো, সরকারি খরচে করাইতো, তাতেও কোনো দুঃখ ছিল না, কোনো সমস্যা নেই, হইতেই পারে, এটা যে কারো থেকে হইতে পারে। কিন্তু এখন কত হচ্ছে যে আমার সংসদ ভবনের যে জায়গায়, সেখানে আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রীরা শপথ বাক্য নেয় যেখানে, সেই জায়গায় কেন এটা? ওই যে ফরিদ ভাই বললো না যে অর্ধেক গেছে ইরানে জানাজা পড়তে, আর অর্ধেক এখানে এসে তাড়াতাড়ি কাজে এটা লেবেল দো। কাহিনীটা কিরকম হয়েছে জানেন? এটা হিন্দি ছবি দেখছিলাম, দেরি হয়েছে, মাঝে মধ্যে এখনো আসে। এটা হচ্ছে নায়কের লগে একজন চামচার মতো আছে, তো এরা চুরি বাটপারি ধান্দা করে টাকা টুকা আনে, তো এক জায়গায় ভাগ করতে বসে, তো ভাগ করার পরে ভাগ করবো কত আসছে, এখানে 1.5 লাখ টাকা আছে, আর স্বর্ণ আছে আধা কেজির মতো। তো স্বর্ণ হাত দিয়ে দেখলো, দেখে গেলো যে ঠিক আছে, এই স্বর্ণ তুইও নিস না আমিও নিব না, এটা আমরা ভগবানের দিই। কেন ভগবান রে? ভগবান না বাঁচালি কি তুই বাইচাইতে এইসব স্বর্ণ গয়না নিয়া? উপরের দিকে মারছে, পয়রা গেছে, ভগবান তুমি নিবে না, আমার রাখতে হবে, ঠিক আছে আমি রাখি। টাকা ভাগ করে অর্ধেক, তোমার 50 আমার 50, ঠিক আছে। আচ্ছা আমি তো বুদ্ধি দিছি না তোমারে, এখান থেকে আরো লইয়া লইল 45, আছে কত? 5,000। 5,000 কেমনে তোর কাছে থাকে? তুই এর আগে আমার থেকে চাটা খাইছিস না? এই করতে করতে সবই নিয়ে আস। এখন ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। ওইদিকে চায়নারে খুশি করতে গেছে, প্রথম বৈদেশ সফর চায়না, ঠিক আছে ভাই আপনাদের সাথে সব মেমোরেন্ডাম সাইন হলো। মেমোরেন্ডাম সাইন মানে কিন্তু চুক্তিও না, মেমোরেন্ডাম মানে টাকাও না, যে আপনি ঠিক আছে আপনি এটা কইরা দিবেন। এখন দেখলো যে আমেরিকা তো খেপা, আমেরিকারে কি করতে হবে? এই যে করলো। চায়নার অবস্থান আর বাংলাদেশের অবস্থানটা একটু বুঝেন। চায়না যে কি শয়তান, $70 বিলিয়ন চায়না ইনভেস্ট করছে পাকিস্তানের বেলুচে, এটা বন্দর, কি জানি বন্দরটার নাম ভুলে গেছে, চাবার না, চাবার তো ইন্ডিয়া, সরি বেলুচের এই ইনভেস্টটা করে ওখান থেকে রোড নিয়ে গেছে সরাসরি কই পর্যন্ত? চায়না পর্যন্ত। বেলুচ যখন এই যে গত 1 বছর যাবত বেলুচ যখন খেপলো যে তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো চায়নায় চলে যাবে, তারা কি করলো? রোড উড়াই দিল। সেই বন্দরে পাকিস্তানের কোস্ট গার্ডের 30 জন সেনা অফিসার মেরে ফেলালো বেলুচ। পাকিস্তানের সেনাবাহিনী মানে গার্ড দিতে যায় না, চায়নার এই $70 বিলিয়ন এখানে ভেস্তে গেছে। এখন তাদের আরেকটা রোড কি আছে? মায়ানমার টু চায়না টু ঢাকা। এই একটা জিনিস খেয়াল করছেন, ঠিক আজ থেকে 10-12 দিন আগে মায়ানমারের যে বর্তমান জান্তা, সে ভারত সফর করে গেছে, সে চলে গেছে ওইখানে। আছে কতদিন এই যে মায়ানমারের এই যুদ্ধ চলতেছে, তো আজকে আমরা প্রায় সেই 91 সাল থেকে দেখতেছি। 91 সাল থেকে রোহিঙ্গা, তো সে 91 সালে অল্প 50 না 60 হাজার রোহিঙ্গা ছিল, 96 সাল পর্যন্ত এটা বাড়লো, এরপর আস্তে আস্তে বাড়তে 12 লাখ। আপনি কি আজ পর্যন্ত কখনো শুনছেন যে মায়ানমারের জান্তা তাদের বিমান বাহিনী দিয়া বর্ডার এরিয়া বোমা ফালাইতে, বর্ডারে বোমা ফালাইতে শুনছেন? কিন্তু চায়নার ওইখান দিয়ে ওই করিডোর দরকার, যেটার জন্য আমাদের এখন সিগনেচার হবে করতে, ওই করিডোর দিয়া যাবে, ওইখানে বোমা ফালাইছে। চায়নার সামরিক জান্তারে হেল্প করে কে? আমেরিকা। পাকিস্তানের বেলুচরে হেল্প করে কারা? সব কিন্তু ইরান হয়ে আসুক আর যেখানে হয়ে আসুক, সব অস্ত্রই কাদের? সব সেই আমেরিকান। আফগানিস্তান লাগিয়া বইছে বর্ডারে পাকিস্তানের সাথে, সেখানে হেল্প করতেছে কারা? ইসরায়েল ইঙ্গিত পেছনে আমেরিকা। চায়না যত জায়গায় যাইতেছে সব জায়গায় কিন্তু আমেরিকা বাগড়া দিতেছে। এখন আমরা এখনো বুঝতেছি না বা বুঝি না, আমরা খুব স্বপ্ন দেখতেছি হ্যাঁ যে ভারতের সাথে বন্ধুত্ব করার চেয়ে চায়নার সাথে বন্ধুত্ব করা মনে হয় আমাদের জন্য লাভজনক, এটা আমরা চিন্তা করতেছি। বাস্তবে উল্টা। কিন্তু বাস্তবে যে না চায়নার সাথে বন্ধুত্ব হবে, না আমাদের আমেরিকার সাথেও বন্ধুত্ব হবে, কারণ আমেরিকা আছে ধান্দায়। ভারতের বাজেটে দেখেন বন্ধুপ্রতিম রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ, নেপাল, তারপর আরো যা যা আছে, এদের জন্য আলাদা একটা বরাদ্দ থাকে, থোক বরাদ্দ, যেটাকে
সহযোগিতা, মানে এইটা ফেরত দিতে হবে না, এই পয়সা আপনি প্রকল্প তৈরি করবেন, ভারত দিবে, খরচ করেন, হিসাবও নাই, দিতেও হবে না। চায়না আজ পর্যন্ত এরকম কোন বাজেট আপনার জন্য বরাদ্দ দিছে ভাই? পাকিস্তান দিছে, পাকিস্তানের সংসদরা। এই যে 2 দিন আগে পত্রিকাতে পড়লাম যে পাকিস্তান থেকে চাউল আনতেছে, সেই চাউল পচা চাউল, যে চাউল এখানে আনা পর্যন্ত খাওয়া যাবে না। আমেরিকা থেকে গম আনতেছে $70 বেশি করে। এগুলো কিছুই বুঝেন না, এখনো মানুষ হয়তো বুঝে না, কিন্তু অল্প কিছুদিনের ভিতরে বুঝবে। কারণ এই যে আমেরিকার তাবেদারি, মানে আমেরিকা ওই যে বলছে না দিল্লি না ঢাকা, এতদিন কইছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন কয় যে এই আজাদি না গোলামি, আমেরিকার পাঁচাটি। আমেরিকার পাঁচাটা মাত্র শুরু হয়েছে, সামনে আরো চাটাচাটি দেখবেন, মানে এই চাটাচাটির কোনো শেষ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী সে তারেক রহমানের বাড়ির ভিতরে বা তারেক রহমানের কার্যালয়ের ভিতরেও আমেরিকান ফ্ল্যাগ ঝুলাইয়া স্বাধীনতা দিবস পালন করতে পারে, কোনো সমস্যা নেই, এটাও দেখতে থাকেন এবং দেখবেন। আজকের দিনে এই যে আজকে 6 ঘন্টা আগে কি হইলো পার্বত্য চট্টগ্রামে, শুট আউটে 3 জন নিহত, বিভিন্ন পত্রিকায় আছে, কিন্তু নেক্সট খবরটা দেয় নাই 13 জন সেনা অফিসার নিখোঁজ। কোথায় এরা? আমাদের 13 জন সেনা অফিসার কোথায়? 3 জনের নিহত হয়েছে শুট আউটে। তো সবকিছু মিলে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যতই দালালি করেন আর যাই করবেন করেন, জামাত ইয়ের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, এটা সবাই জানে। কারণ এ যত ধরনের মৌলবাদী সংগঠন পৃথিবীতে আছে সবগুলার সৃষ্টিকর্তা হচ্ছে যে আমেরিকা। গতকালকে একটা খবর আর একটা ভিডিও সহ দিছে অনেক পত্রিকায়, সেখানে 5 জন ছেলেকে দেখা যাচ্ছে যাদেরকে মৌলবাদী কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার। ওরা কি জানি ঢাকার কি জানি একটা বালুর মাঠ না কি আছে, যেটাকে নাকি মিনি কক্সবাজার বলা হয়, যাত্রাবাড়ি ফাতা ব্রিগেডের ট্রেনিং দিতেছে। ফাতা ব্রিগেডটা কাদের? ফাতা ব্রিগেড কোনটা? ওই যে ইসরায়েলের রাষ্ট্রদূত যে কইছিল যে ইয়ে আছে, হামাস আছে এখানে, এটা কি খুব ভুল বলছে? এখন ফাতা ব্রিগেড বাইরে, আর যাদের চেহারা ওগুলারে দেখলেই বোঝা যায় যে এরা জঙ্গি ট্রেনিং করতেছে। গোয়েন্দা তদন্ত দরকার নাই, গোয়েন্দাদের সরান, আমারে খালি বাংলাদেশের মানুষের একের পর এক ছবি দেন, আমি আপনারে ওই যে কয়া দিতার মধ্যে এটা জঙ্গি, এটা জঙ্গি না, এটা জঙ্গি, এটা জঙ্গি না, এভাবে কয়া দিতার, এবং তার মধ্যে 99%ই জঙ্গি পাইবে। সুতরাং এই যে জঙ্গি আবার এখন কালকে যে আবার জঙ্গি তো বলে নাই বাংলাদেশে, ধরে কেমনে ভাই এখন? এগুলা সব আমেরিকা যে কি চাল চালতেছে আর কি করবে বাংলাদেশের, এটা বুঝবেন। তবে হয়তো আপনারা হয়তো মনে করেন যে কি বুঝবো কোন ভাই, কালকে হয় না কেন, পরশু হয় না ভাই, জিও পলিটিক্স, রাজনীতি, এগুলো একটু সময় লাগে। এটা 2 মাস 6 মাস 2 বছরের ভিতরে হয় না, সময় লাগে। অনেক বছর স্বাধীনতা চিল্লাতে ওই 71 সালে স্বাধীন হয়েছিল, মানুষ তো মনে করে ভাই 9 মাসেই স্বাধীন হয়ে গেছে, না, তার আগে 6 দফা আছে, এর আগে আরো কত কিছু আছে, এগুলো হিসাব করলে বুঝবেন যে কি। এই হচ্ছে কাহিনী, দেখতে থাকেন। এবং আমাদের যে পররাষ্ট্র নীতি, আপনারা কিভাবে কোন পররাষ্ট্র নীতি, আমাদের তো কোনো নীতিই নাই, নীতিহীন রাষ্ট্র এই মুহূর্তে, আমরা গোলামির জিঞ্জিরে অলরেডি আবদ্ধ, আমাদের কোনো নীতি নেই, ওরা যেই নীতি আমাদের বলবে আমরা সেই নীতি মানিতে বাধ্য। রাশেদ হায়দার ভাই যেটা বলছেন সেটা হচ্ছে আপনার শুরুতে এবং মাঝখান থেকে যে আমাদের আসলে পররাষ্ট্র নীতি বলতে কিছুই নেই, যেটা হচ্ছে কাউকে ব্যালেন্স করছি আমরা আম দিয়ে, কাউকে ব্যালেন্স করছি ইজ্জত দিয়ে। মানে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতা দিবসের স্পেস দিয়ে, যেটাকে আমি বলছি রাষ্ট্রের ইজ্জত দিয়ে, বুঝতে যাচ্ছেন একদম। যদি আমি এক কথায় বা দুই সেন্টেন্স, না এইটাকে আপনি ইজ্জত বললেন না, যে জাতীয় সংসদ ইজ্জত না, এটা হচ্ছে যে ওই যে স্বর্ণ, ওই যে বাটপারে স্বর্ণ উপরের দিকে ফালাইয়া গেছে, ভগবান আপনি নিবেন না, আমারে দিছেন, ঠিক আছে আমি রাহি। তো এরাও আমেরিকারে আইনা যে স্যার দয়া করে যা করেছি ভুল করেছি পায়ে ধরে মাপ চাই, আপনাদের জন্য বিশাল প্রোগ্রাম করে দিচ্ছে প্রয়োজনে। স্যার ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, 2 নৌকায় পা দিলে কি গতি হয়।
অনেকটা এই রকম যে ব্যালেন্সটা আপনি কাউকে আম দিয়ে করছেন, কাউকে এইচো দিয়ে করছেন, যাকে যেটা হ্যাঁ, দিয়ে করার চেষ্টা করছেন, ফাইনালে নীতিটা কোথায়? বা বর্তমান আপনার এটা সরকার তো এখন দুইটা কাজ রাষ্ট্রনীতি করলে হলো না, এটা তো অনেকটা একদম উপর থেকেই দেখা যাচ্ছে। না, বললাম যে বর্তমান সরকার দুইটা জি, কাজ করলে রাজদাদারও ভালো আবার হবে। আসবো। জি, জি, বলুন। এই দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে যে 120 ফিটের ডোনাল্ড ট্রাম্পের একটা মূর্তি দাঁড়া করাইতে জাতীয় সংসদ ভবনের সামনে, যেখানে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলায় থাকতারে। এই মূর্তি কেউ ভাঙতে যাবে না, কারণ বানাইতেছে তো মৌলবাদীরা। আর দ্বিতীয় স্ট্যাচু অফ লিবার্টি আছে না, ওইটার একটা 160 ফিটের স্মৃতিসৌধের সামনে দিবে। তো শিক্ষা অনির্বাণ তো বন্ধ আমাদের, শিক্ষা অনির্বাণের সেই গ্যাস আইনা স্ট্যাচু অফ লিবার্টির পেছন দিয়া লাগাই দিবে, আর ওই যে টর্চ লাইট ধরা ওইটার মধ্যে আগুন দিব, আগুন দিয়া জ্বালাই দিব। ডোনাল্ড ট্রাম্প খুশি, আমেরিকা খুশি, অসুবিধা কি? এই দুইটা কাজ করতে পারে। মজার বিষয় হলো যে মজার বিষয় হলো আপনি যে কথাটা বলেছেন, আপনি মেরে মুকা বাত ছিন লিয়া, আমি আপনাকে এই কথাটাই বলতাম, যদি এখন আমাদের মহান কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আরেক মহান কমরেড আমাদের কমরেড প্রিন্স, আরেক মহান কমরেড কাভি, এদেরকে যদি, আমি কিন্তু আবার কুত্তা কাভি বলি নাই, কাভি বলছি, কমরেড কাভি, আবার কেউ কুত্তা কাভি ধরে নিয়েন না ভাই, কুত্তা কাভি আরেকজন লোক। তো যাই হোক, মনে করাই দিলাম আর কি, কেউ ভুল বুঝতে পারে তাই আর কি। আবার আপনারা আবার বললেন না যে আমি আসলে কুত্তা কাভিরে, কমরেড কাভিরে কুত্তা কাভি গেছি। রাশেদ ভাই আসতেছে, দেখতে পাচ্ছেন, এর লক্ষণ কিন্তু ভালো না। সে বুঝাইতেছে আমি কমরেড কাভিরে কুত্তা কাভি বলতেছি না ভাই, আমি তা বলি নাই। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো যে ওনাদের যদি মন্ত্রিত্ব দিতেন তাহলে ঠিক ওই যে বামদের ব্যাগটা না, বামদের জুতাটা না, বামদের পৃষ্ঠপোষকতায়, বামদের ব্যাগটা না, জুনায়েদ শাকির মতো তারাও যদি এমপিত্ব মন্ত্রিত্ব পেয়ে যেত, টু শব্দ ঠিক করতো না, বরং তারা ওইখানে গিয়ে উপস্থিত থাকতো। নতুন মৌলবীদের যেমন ফতর অভাব নাই, বামদের তেমন ফতর অভাব পাবেন না। বাম রাজনীতিতে কখনোই আপনি শুধু হিন্দুত্ববাদী নয়, বাম রাজনীতিতে আপনি পৃথিবীর কোনো মৌলবাদী রাজনীতিকে আপনি সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনি তার সাথে পীড়িতও করতে পারবেন না। এটাই বাম রাজনীতি। কিন্তু আমরা কি দেখি বাম রাজনীতিদের, জঙ্গি হামাসের পক্ষে তারা সিকরা সিকরি করে, আমরা দেখেছি। অথচ আজকের সর্বশেষ খবর জানেন, জঙ্গি হামাস গোষ্ঠী কিন্তু বলে দিয়েছে তারা গাজার যে কর্তৃত্বের দাবি তারা ছেড়ে দিয়েছে। সেই তো নদ খসালি, তবে কেন লোক হাসালি। 2023-এ 7 অক্টোবর যখন বাঙ্গুরা পাঙ্গুরার ভাঙ্গুরা বললো আবাবিল পাখি যাইতেছি ইসরায়েল দখল করতে, আমরা কিন্তু বলেছিলাম বাবা রে, মৌসাকে তো ঢিলটা দিলা, একদিন কিন্তু গাজা থাকবে না, কিন্তু এত তাড়াতাড়ি সত্য হবে এটা আমরা জানতাম না। আপনার কথা বলি, যখনই এই মৌলবীদের মতো এদের ফতর অভাব নাই এই বামদের, যদি বামের এখন সরকারে থাকতো, কি সুন্দর চমৎকার একটা বামপন্থের ওই পুঁজি বা কাল মার্কসের পুঁজি, মার্কস এঙ্গেলসের আরো বই এনে সেগুয়ে ভাড়া, তারপর ফিদেল ক্যাস্ট্রো, লেনিন, স্ট্যালিন, মাওবাদী, মাও সেতুং, এদের দিয়ে একটা খিচড়ি পাক করে বলতে এই যে দেখো এই কারণে যাওয়া যাবে, এই কারণে আমরা গিয়েছি। মৌলবীদের মতো মৌলবীরা দেখেন না এখন, জামাত এখন ফতোয়া দিতেছে না আমেরিকার পক্ষে, অথচ এই জামাতের এই মিছিল করেছে, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, স্লোগান দেয় নাই, এই বাংলাদেশে দিছে। তারা কি স্লোগান দেয় নাই তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, স্লোগান কি দেয় নাই? তারা কি স্লোগান দেয় না যে শিয়ারা কাফের, সেখানে আবার জানাজা পড়তে যায়? কত বড় বাট পারি, আমেরিকা যাকে মেরে ফেলছে তার জানাজা করে, আবার আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। কত বড় বাট পারি জামাতিরা। তো এই যে আপনি যে কথাটা বললেন, বামপন্থীরা এরা যদি ক্ষমতায় থাকতো আর বলতো না। জুনায়েদ সাকি, আরে বাপরে বাপ, কত বড় বিপ্লবী রে ভাই। বোঝা গেল যে মানুষ ততক্ষণ বিপ্লবী থাকে যতক্ষণ ক্ষমতায় না যায়। তাই আমি দোয়া করব আগামীতে সব বিপ্লবীরা যেন ক্ষমতার বাইরে থাকে। আমারও ইদানিং ভয় করে যদি কখনো সাকির মতো এমপি মন্ত্রী হয়ে যায়, বিভিন্ন মতো, আমি বোধহয় এরকম হয়ে যাবো। তাই আমার ওই আশা শখ মাইতে গেছে, মনে হয় আমিও এরকম হয়ে যাব। বিশ্বাস করা যায় না, কারণ জুনায়েদ সাকির মতো মহাবীর দুর্বল সিংহ, খায় পন্থা ভাঙে জিগার ডাল, 2 হাতে টাইনে সিরে মাকড়াসার চাল, এরকম মহাবীর কমরেড জীবনে কোনোদিন একটা মেম্বার হইতে পারবে না, তার জামানত হারাবে, সে এখন এমপি মন্ত্রী। এই বাটপাড়েদের যত বিপ্লবী বক্তব্য দিত এই বামেরা যখন জুনায়েদ সাকিকে ফ্লোর দিত, আমাদের পিছনে দাঁড়ায় থাকতে দিত না। এইরকম মহাবীর জুনায়েদ সাকির পিছনে দাঁড়ায় থাকলে তারা নিজের, এরা কিন্তু পয়দা করছে বামেরা,
এই জুনায়েদ সাকিকে সে কিন্তু বামদের পয়দা। সে হলো বাঁয়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নিয়ে ভাগছে, ওই যে ভারতের কমরেড কান্নাইয়ার মতো। মানে বামপন্থী রাজনীতি মহা বিপ্লবী, আমি বলেছিলাম এটা ভাগবে। কমরেড কানাইয়ার কথা ভারতের, আমি বলেছিলাম এটা ভাগবে। এই জুনায়েদ সাকির সাথে আমি কোনো ছবি তুলি নেই কোনোদিন, ওদের ছবি তুলে দিছি, মহান নেতারা থাকে ছবি তুলে দিতাম ভাই। অনেকে বলে আমি না 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 জুনায়েদ সাকির ছবি তুলবো না, কারণ এটা বাট পার 2 দিন আগের পরে ভাগবে। কেউ বিশ্বাস করেনি, ভেগেছে তো, ভাগবে। কারণ এরা হচ্ছে ওই যে রাশেদ সাহেব কত সৎ লোক, মাসুদ সাহেব ছি 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 ছি, কোটি কোটি টাকা ঘুষ খায়। হাই রে রাশেদ সাহেব সৎ লোক। রাশেদ সাহেবের চাকরি দিয়েছেন মাদ্রাসার মসজিদের ইমামের ঘুষ দেয় কারা? রাশেদ সাহেবের মাসুদ সাহেবের মতো সচিব বানান না, তারপরে না বুঝবো রাশেদ সাহেব মাসুদ সাহেব হয় কিনা। ওই রকম ক্ষমতায় যাওয়ার আগে সব বিপ্লবী এখন চেনা শেষ। জুনায়েদ সাহেব জামাত প্রমাণ করে দিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকেও তারা খারিজ করে দেয়, হিন্দুদের দিয়ে আল্লাহর আইন কায়েম করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইলেকশনের আগে বলে যে না না আমরা শরিয়া আইন চাই না, কিন্তু সারা জীবন বলে এটা তারিফ আল্লাহ হইলো আল্লাহর মার্কা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামনে গেলে না 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 আমরা তো শরিয়া আইন চাই না, আমরা গণতন্ত্র চাই। জুনায়েদ সাকিরে দেখলাম ভূতের গলি, ঠিক আছে, নীলক্ষেতের আশেপাশে ভূতের গলি, হোতার প্লাজা দিকে, ওইখানে হাই রে বিপ্লবী অফিসে ভাই, বাবা রে বাবা, মহান বিপ্লবী। এখন দেখলাম সেই বিপ্লবী ক্ষমতা পাওয়ার পরেই ঠান্ডা। তার মানে আপনার যখনই ঘুষ খাওয়ার চাকরি দেওয়া হবে তখন আপনার সততা ওই পর্যন্ত শেষ। অর্থাৎ সুযোগের অভাবে সৎ, সুযোগ পেলেই আপনার চরিত্র প্রকাশ হয়ে যাবে। যাও একটু ভরসা ছিল সিরাজুল ইসলাম এমেরিটাস অধ্যাপক সিংকু বামে আজম, তিনি আমারও শ্রদ্ধেয়, আমিও তাকে মান্য করি, কারণ তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই। উনি তার ব্যাগ টেনেছেন, আমি মনে করতাম তার ব্যাগ টানোর সৌভাগ্যের কাজ, কারণ সিরাজুল ইসলাম চৌধুরী ব্যাগ টানলেও বাংলাদেশ মন্ত্রী হয়ে যেতে পারে, তার এমপি হইতে পারে, তার প্রমাণ হলো জুনায়েদ সাকি। কিন্তু পাট পারোয়েরা হয় ঠিক চিঙ্কুবামদের মতোই। চিঙ্কুবামেরা সবচেয়ে বড় আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এখন সব আমেরিকার দালাল। দৃক শহীদুল ফটোগ্রাফার মস্ত দালাল, ফ্রড মাজাহার চিঙ্কুবাম মহাদালাল, জুনায়েদ সাকি মহাদালাল, আনু মোহাম্মদ আরো বড় দালাল। মানে যত বড় বাম তত বড় আমেরিকার দালাল। আমাদের বলে ভারতের দালাল, আমরা আমেরিকার দালাল। আমরা না ভারতের নাগরিকত্ব নিয়েছি, আমরা না আমেরিকার নাগরিকত্ব নিয়েছি। এখন বলবেন যে তোদের তো মুরদে কোলাবে না। এখন আমাদের হায়দার ভাই বলতে তোমার কি ফরিদ মুরদে কোলাবে ফ্রান্সের নাগরিক হওয়া? আচ্ছা মানলাম, উগান্ডার নাগরিকত্ব নিতে পাওয়ার মতো মুরত অন্তত শেখ ফরিদের আছে, তাই না? আর আমারও তো আপনারা ভারতের দালাল বলতে বলতে তো মোটামুটি ফেনা তুলে ফেলেছেন। ভারতেরও তো নাগরিকত্ব নিতে পারি, তাই না? কিন্তু আমরা কিন্তু যাই নাই, আমরা নাগরিকত্ব নেব না। আমরা বসবাস করতে পারি, ভ্রমণ করতে পারি, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব আপাতত নেওয়ার কোনো চিন্তা না, আপাতত না, কোনো সময় না, যদি বাংলাদেশ আমার পাসপোর্ট বাতিল না করে। কিন্তু যারা আমাদের দালাল বলেছে তারা আমেরিকায় বৈশা সিংকুবাম লেখে আমি আমেরিকার দালাল। যেই দিন আপনাকে ভবিষ্যৎবাণী করে দেই আমি আপনাদের দুইজনকে, আর এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তাদের সাক্ষী রেখে, এই আমেরিকা কিন্তু একদিন ভারতের সাথে দোস্তি হয়ে যাবে, একটা পাক্কা দোস্তি। হাউডি মোদি স্লোগান দিয়েছিল আমেরিকা, নরেন্দ্র মোদি তাকে বলছে আমার বন্ধু, বাইডেন বলেছিলেন আমার ভাই, জাপান বলেছে আমার ভাইয়া, বলে নাই এ কয়দিন আগে বলছে। আবারও কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু নরেন্দ্র মোদিকে ভাইয়া বলবে, লিখে রাখেন, মিল হয়ে যাবে। তখন দেখবেন এদের মসজিদের মিম্বর, তারপরে বাইতুল মুকাররম, শাহবাগ, আর দেখবেন পল্টন মুক্তি ভবনের সামনে আমাদের মহান কমরেডারা কি চেঁচামেচি করে। এখন সব ঠান্ডা, কারণ কি জানেন? কারণ এখন তো আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে, ভারত বিরোধী অবস্থানে আছে আমেরিকা। তাই বাংলাদেশের সব মুসলমান চুপ, এই বাটপার মুসলমান, এই জন্য এদের নাম দিয়েছি আমি বাঙ্গু। পাকিস্তানের মুসলমান নাম দিয়েছি পাঙ্গু, ভারতের মুসলমান নাম দিয়েছি ভাঙ্গু। কারণ এই পাঙ্গু পাঙ্গু আর ভাঙ্গুরা ভারত বিরোধিতা করলেই কেবল তাদের কাছে সবাই। মানে আপনি দেখেন চায়না নিয়ে কিন্তু কেউ কথা বলেন, চায়নাতে মসজিদকে টয়লেট বানায়, বার বানায়, নাচের জায়গা বানায়, এদের নাচায়, গিদরের গোস্তা খাওয়ায় জোর করে। চায়নাকে নিয়ে একটু শব্দটি করবে না, কেন? কারণ চায়না হইল জ্যাঠা আর আব্বাই আমেরিকা, তাই কথা বলবে না। আমাদের এই দেশটাতে হলো সব মানুষই হিপোক্রেট, সব বাম বলেন, ডাইন বলেন, আধা ডাইন বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, রিক্সাওয়ালা বলেন। ডক্টর হুমায়ুন আজাদ এই কারণে বলেছিলেন যে এই দেশে প্রধানমন্ত্রী থেকে মিসকিন পর্যন্ত হইল দুর্নীতিবাজ। আমি তার ভাষাকে একটু ঘুরিয়ে বলতে চাই, এই দেশের
বিপ্লবী রাজনীতিবিদ থেকে শুরু করে জাতীয়তাবাদী হোক, অজাতীয়তাবাদী হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, এই দেশের রাজনীতিবিদরা হলো মুনাফিক। এরা যাহা বলে তাহা যা ধরে নিবেন। ওই যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকা থেকে একটা কমিক বের হয়েছিল যে সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। অর্থাৎ ৭৭ বছর সমাজতন্ত্রের রাজনীতি করে পরে দেখা গেল তারা গণতন্ত্রে চলে গেছে, মানে তারাও ভণ্ড। তো সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেছে, তারপরে আর সমাজতন্ত্রের অস্তিত্ব আসলে পৃথিবীতে নাই, থাকার কথাও না। কারণ আপনি সমাজতান্ত্রিক আন্দোলন করেন, আপনাদের বয়স কোনো অংশে কম না। আচ্ছা, রাশেদ হায়দার ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুইজনকেই বলি এবং দর্শকদেরও বলি, মন্তব্য করবেন যাদের বয়স আমাদের মতো। কবে আপনি লাস্ট শুনেছেন বামপন্থীরা বলেছে এই দেশের সমাজতন্ত্র কায়েম করব? আমি গত ৩০ বছরে কারো মুখ থেকে শুনি নাই। কেউ যদি শুনে থাকেন আমাকে জানাবেন। আমি বহুবার বামপন্থীদের মিছিলে, অসংখ্য মিছিলে অংশগ্রহণ করেছি এবং করিয়েছি। আমি শুনি নাই কোনোদিন সমাজতন্ত্র কায়েম করব। বলে গণতন্ত্র কায়েম। আরে ভাই, তুমি করতেছো সমাজতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র তার নামে যাক, তোমার সমস্যা কি? তোমার সমস্যাটা কি? গণতন্ত্র এই দেশে না থাকলে তোমার সমস্যা কি? তুমি তো সমাজতান্ত্রিক রাজনীতি চাও, সমাজতান্ত্রিক আন্দোলন করতেছো। ভারতের বামপন্থীরা হলো আরো বড় বদমাইশ। বিপ্লব, ইনকলাব, মার্ক্সবাদ জিন্দাবাদ, মাওবাদ পায়ন্দাবাদ। কিন্তু এরা কয় আমরা গণতন্ত্র করো। আরে বেটা, তুমি গণতন্ত্র রক্ষা করার কি? তোমার ম্যানিফেস্টোতে লেখা আছে তুমি সমাজতান্ত্রিক। আমার গাড়ির টিকিট আমার লেখা আছে আমি যাবো হইলো কমলাপুর থেকে চিটাগাং। ভাই, আমি রাজশাহী ট্রেনে কেন? পদ্মার ওইদিকে টিকিট, জামালপুর দিয়ে কেন? টাঙ্গাইল দিয়ে আমার গাড়ি যাবে কেন? আমার গাড়ি তো যাবে নরসিংদী, সিলেটের দিকে যাবে না, চিটাগাঙে যাবে। আমার 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 জায়গা তো চিটাগাঙের দিকে ভাই। ওই চিটাগাং, আমার টিকিট হলো রাজশাহীর, আমি গাড়িতে উঠছি চিটাগাঙের ট্রেনে। ফাইজলামি? আপনি বলতেছেন আমি রাজশাহী যাব, আপনি চিটাগাঙের গাড়িতে কেন? চিটাগাঙের দুইটা তো দুই দিকে এরকম। ভারতের বাম এদের একটা বাটপারি আপনাদের বলি, এদের তো কপি, এরা কাট কপি পেস্ট। এই বামপন্থীর উপরে বিপ্লবী, ভেতরে টোটালি বদমাইশি, মোল্লাদের মতো যে হায় আল্লাহ আমেরিকা ধ্বংস করে দাও। এটা আসর নামাজের সময় বলে। মাগরিব এশার নামাজ পড়ে বাড়িতে যাক, আল্লাহ সকালবেলা এম্বাসিতে যায় গেলে যেন আমার আল্লাহ গো আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আমারও তুমি আমেরিকার ভিসাটা দিও। বামপন্থীরাও তাই, সারাদিন বিপ্লব বিপ্লব। আরে ভাই, তুমি যাবা রাশিয়া, তুমি যাবা কিউবা, তুমি যাবা চায়না, মোল্লারা যাবে আফগানিস্তান, মোল্লারা যাবে পাকিস্তান, মোল্লারা যাবে ইরান, কমিউনিস্টরা যাবে উত্তর কোরিয়া। সব যায় দেখি রাসেল ভাই ফ্রান্সে যায় আরেক বিরাট বিপ্লবী কমরেড পিনাকি গিয়ে বসে আছে। তাও আবার পিনাকি এখন জামাতের আধ্যাত্মিক গুরু, জামাতের পিরানে পীর দস্তগীর হয়ে গেছে। আবার দেখেন আমাদের যিনি ওই যে আরেক তার প্রতিবেশী আমাদের হায়দার ভাইয়ের, সে হলো আতম ব্যাপারী ডক্টর ইউনূস। বাংলাদেশে এসে ইসলাম কায়েম করতে আছে, তিনি আবার সমকামীদের প্রতিষ্ঠানের উপদেষ্টা। মজার না? তিনি বাংলাদেশে গান নিষিদ্ধ করেন, তার মেয়ে আবার অপেরা গায়ে বেড়ায়। কি কণ্ঠরে ভাই, অত্যন্ত চমৎকার তার মেয়ে গান গায়, অপেরা, কত সুন্দর তার কণ্ঠ। কিন্তু বাংলাদেশে তিনি গান নিষিদ্ধ করে ফেলেন। মানে কত বড় বাটপার! এই যে আমাদের হায়দার ভাইয়ের প্রতিবেশী, কত বড় বাটপার ইউনূস। তার মেয়ে ওইখানে সমকামী আন্দোলন করবে, বাংলাদেশে বলবে যে বিয়া 2টা করো, হাঙ্গা 2টা করো। আবার তার আরেক প্রতিবেশী আছে ল্যাংটা সুলেমান পিনাকি ভট্ট, সে আবার দেখি কোরআনের পাখির জন্য তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কোরআনের পাখির জন্য এই ভণ্ড আবার কিছুদিন আগে গণজাগরণ মঞ্চে, তিনি ছিলেন নেতা, আমরা ছিলাম কর্মী। আমাদের মহান নেতা ছিলেন গণজাগরণ মঞ্চে এই প্যানিক ভট্ট, পিনাকি ভট্ট। সাইদিরে জেল দেওয়াইলো, গোলাম আজমের জেল দেওয়াইলো, নিজামের ফাঁসি দেওয়াইলো। আর আমরা হয়ে গেলাম ভারতের দালাল, তার কর্মী হয়ে। উস্তাদ হয়ে গেল জামাতিদের নেতা, দেশপ্রেমিক, আমরা শিষ্যরা হয়ে গেলাম ভারতের দালাল। মানে আমার মাথায় ঢুকে না ভাই, বাংলাদেশের মানুষের আকল কমে গেছে নাকি আল্লাহ আকল উঠিয়ে নিয়ে ভগবানের কাছে দিয়ে দিছে, আর ভগবান সেই আকল নিয়ে গড়ের দিয়ে দিছে কিনা আমি বুঝে উঠতে পারতাছি না। আমার মাথায়, আর এই দেশের বুদ্ধিজীবীরা তো হলো চরম টাউট। বামপন্থীদের কথা, মোল্লাদের কথা বললাম, এরা তো বদমাইশ, কোনো সন্দেহ নেই। এই দেশের বুদ্ধিজীবীরা হলো আরো বড় টাউট। এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তাদের গণতন্ত্র দরকার, তখন তাদের ধর্মনিরপেক্ষতা দরকার, তখন তাদের সুশাসন দরকার, তখন তাদের আইন আদালতের সঠিক নিয়মকানুন দরকার।
তখন তাদের রাজনৈতিক অধিকার দরকার, বাক স্বাধীনতা দরকার। কিন্তু যেই না আওয়ামী লীগ বিরোধী দলে বা আওয়ামী লীগ নাই, তখন এগুলো কিছুই দরকার হয় না। তখন ইরানের খোমেনিও তাদের কাছে খুব বড় গণতান্ত্রিক নেতা হয়ে যায়। মানে অদ্ভুত ব্যাপার। এই দেশের বুদ্ধিজীবী বাটপারেরা দেখেন মাদ্রাসায় এত বলৎকার হয়, কেউ শব্দটি করে না কোরআনের পাখি প্যানিক ঘটনা। এর সঙ্গে এইখানে সব ইসলামী তৌহিদি জনতা, বড় বড় ইসলামী মর্দে মুজাহিদ, সব গাজী, সব হলো গাজী হয়ে গেছে গা, যুদ্ধ ছাড়াই গাজী। কেউ শহীদ হয়ে আবার জিন্দা শহীদে ফিরে আসে। কিন্তু মাদ্রাসার কোরআনের পাখিদের যে বলৎকার হয়, 4-8 বছরের ছাত্রকে 4-8 জন মিলে বলৎকার করে, কেউ টু শব্দটি করে না। মানবাধিকার সংস্থা টু শব্দটি নেই। বাংলাদেশের মানবাধিকার সংস্থা যারা আছে, এরা আওয়ামী লীগ থাকলেই কেবল বলে আমাদের মানবাধিকার দরকার, তারপরে দরকার নেই। তা আমি এই জন্য দোয়া করতেছি আওয়ামী লীগের আসলে ক্ষমতায় আসা দরকার। কারণ তাইলেই এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের চেতনা, জজবা উপচে পড়বে, তাহলেই গণতন্ত্রের প্রয়োজন হবে। গণতন্ত্র কি আমরা বুঝতে পারবো। এই আপনার আহমদ সফর মাজারের খাদেম সলিমুল্লাহ খান বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই কথাটা যদি আমি শেখ ফরিদ বলি, আমি হয়ে যাব কাফের, ভারতের দালাল, হিন্দুর দালাল, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, বিজেপির বাংলাদেশ শাখার সভাপতি আমি, বিষয়টা এরকম। কিন্তু এটা সলিমুল্লাহ খান বলেছেন, আমি বলিনি। আমি ভাই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমি মানুষে মানুষে বিশ্বাস করি। মানুষ যখন মানুষের মূল্যায়ন করবে, এগুলো তো যেমন ওই যে নারীবাদ নারীবাদ বলে, আমি মানবতাবাদী হলে তো এমনি নারীবাদ হয়ে যাই। আমি যদি মানবতাবাদী হয়ে যাই তাহলে তো নারীর প্রতি সম্মান এমনিই আসবে। তো যাই হোক, যারা নারীবাদের জন্য আন্দোলন করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, যারা ধর্ম নিরপেক্ষতার আন্দোলন করে শ্রদ্ধা আছে মানুষকে বোঝানোর জন্য। কিন্তু মানবতাবাদী যদি আপনি হয়ে যান, তাহলে তো আপনার হায়দার ভাই কি কালার, কি রঙের, কি ধর্মের, কি বর্ণের আমার যায় আসে না। আমরা সব মানুষ, আমি মানবতাবাদী। তো আমাদের এখানে যারা আছে এরা হলো বাম, এরা হলো, আবারও বলি, এরা হলো ভণ্ড। এদের ক্ষমতা দেন এই বামদের, জামাত ইসলামের সাথে জোট করে ক্ষমতায় গেলেও এরা যাইতে হবে। যাই বলবে তখন বাংলাদেশ তৈরি ঠিক হয় না। ওই যে দেখেন না, মহিউদ্দিন এক বাটপার আরেক বাম বলেছে কি, যে পাকিস্তান আমলে বাংলাদেশে দুধের নহর বসতো, মদের নহর বসতো, সোনা দানায় মোড়া থাকতো টয়লেট, এই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। এই তার স্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে সোভিয়েত ইউনিয়ন আর ভারত ষড়যন্ত্র করে। শুধু একটা কথাই বলা বাদ রাখছিল, যে 71 সাল পর্যন্ত, 1947 সালের 14ই আগস্ট থেকে শুরু করে 1971-এর 16ই ডিসেম্বর আগের দিন 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বেহেশতের হুরিরাও ছিল 16ই ডিসেম্বর থেকে গায়েব হয়ে গেছে। এটাই শুধু বলা বাদ রাখছে। আর গেলমান তো আছেই মাদ্রাসায়, ওটা তো এখনো আছে, তখনও ছিল, গেলমানের সংখ্যা এখনো বাড়ছে। আমরা দেখতে পারতেছি মৌলবীরা অন্তত হুরটা চলে গেছে, হুরের কাজ এখন গেলমান দিয়ে শুরু করছে মাদ্রাসায়। যদি এটা অপ্রাসঙ্গিক, কিন্তু আনতে আমি বাধ্য, কারণ আজ যারা মাদ্রাসা নিয়ে গবেষণা করে তারা বলেছেন আমাকে, প্রতিদিন বাংলাদেশে 2 লক্ষ শিশু বলাৎকার হয়। তাই এই কথাগুলো আমাদের সামনে আনতে হবে। আমি কোনো ধর্মের বিরোধিতা করিনি, ধর্মের পক্ষেও না, আমি স্পষ্ট আমার অবস্থান। আমি হায়দার ভাইয়ের পক্ষেও না, হায়দার ভাইয়ের বিপক্ষেও না। আমি মাসুদ ভাইয়ের পক্ষেও না, মাসুদ ভাইয়ের বিপক্ষেও না। আমি ইসলাম, হিন্দু, ইসলাম, সনাতন, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সিক, কারোরই পক্ষে না, কারোরই বিপক্ষে না ভাই। আমি অন্যায় থাকলে আমি সেটা বলবোই। আপনি যখন রাম মন্দিরে চুরি করবেন সেটারও বিরোধিতা করব, আপনি যখন মক্কায় বাটপারি করে ওই টাকা নেবেন তখনও তার বিরোধিতা করব। আপনি বাইতুল মুকাররমে পকেট মারবেন, ওটার বিরোধিতা করবো, মাদ্রাসায় বলাৎকার করবেন তার বিরোধিতা। আবার ভালো কাজ করেন, যেমন শিখ ধর্মের আমি প্রশংসা করি। আমি নন প্র্যাকটিসিং, আমার রিলিজিয়নের ব্যাপার আমার আগ্রহ নেই, কারণ আল্লাহ, গড, ভগবান। ভাই মান্না ভাইয়ের পেতি বাড়া, ডাক্তার জাহেদ তো এখন বিএনপির প্রতিমন্ত্রী হয়ে গেছে, তারা গ্রহণ উপদেষ্টা। মান্না ভাইয়ের দিলেই ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। যেমন মান্না ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধাবোধ রেখেই বলছি, মান্না ভাইয়ের কাছে আমি প্রথম শিখেছি যে প্রেসিডেন্ট জিয়াকে প্রেসিডেন্ট জিয়া বলা যাবে না, জেনারেল জিয়া বলতে হবে। এই ছেলেটি কি বল, আমি তখন ছোট মানে কি, তরুণ আর কি। আমি বললাম জিয়াকে জিয়া বলতে হবে, জেনারেল জিয়া বলতে হবে। আমি শেখ ফরিদ কিন্তু তার তরিকা ধরেই রাখছি, এখনো জেনারেল জিয়াই বলি। কিন্তু আমার শ্রদ্ধেয়, আমার, ঠিক আছে, আমার গুরু মাহমুদুর রহমান মান্না কিন্তু এখন শহীদ, শুধু প্রেসিডেন্ট জিয়া বলে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। আমরা তো একটা সত্যিকারের নিরপেক্ষ তদন্ত এগুলা দেখতে চাই, যে জুলাইতে কারা মানুষ খুন করেছে। সেনাবাহিনী খুন করেছে, কিন্তু সেনাবাহিনী তো জঙ্গিদের হয়ে খুন করেছে, সেনাবাহিনী তো জঙ্গিদের পক্ষে আগেই চলে গেছে। হারুন ইজহারের একটা ভিডিও আমার এক ছোট ভাই আজকে পাঠালো, সেখানে হারুন ইজহার বলছে যে সেনাবাহিনীর ফোন এসছে যে সেনাবাহিনী অলরেডি সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে। জুলাইতে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এখনো বাংলাদেশের আপামর জনসাধারণকে বুঝাতে সক্ষম হই নাই যে জুলাই একটা প্রতারণা ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল, জুলাই কোনো গণ অভ্যুত্থান
বা বিপ্লব ছিল না। প্রশ্ন হলো যে জুলাইতে কি জনসমর্থন ছিল? অবশ্যই জনসমর্থন ছিল, কিন্তু এই জনসমর্থনে একটা শুভঙ্করের ফাঁকিও আছে। আপনি কিন্তু সংখ্যা দিয়েই, আপনি সাধারণ তথ্য দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন জুলাইতে কিভাবে জনসমর্থন ছিল। এবং এই জনসমর্থন থাকারও মূল কারণ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিতে বাংলাদেশ দ্বিধাবিভক্ত হয়ে থাকা, এই দুই ভাগ বাংলাদেশকে এক ভাগ করতে না পারা। এই দুই ভাগের মধ্যে কে আছে? বড় শরিক বিএনপি। বিএনপির জনসমর্থন 30%, 35%, এটা তো সবাই মেনে নিয়েছি আমরা, এটা উঠানামা করে। তাহলে এই লোকগুলা জুলাইয়ের পক্ষে, এর কাউকে তো আপনি জুলাইয়ের বিপক্ষে আনতে পারবেন না। জামাত জুলাইয়ের পক্ষে, আর আওয়ামী লীগের জানার বা অজানায় যত হেফাজত ইত্যাদি গড়ে উঠেছে সবাই জুলাইয়ের পক্ষে। ফলে জুলাইয়ের জনসমর্থন আসলে বিষয়টা এমন নয় যে এই আন্দোলনে লোকজন ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের বিপক্ষে যে কোনো আন্দোলনেই আপনি বাংলাদেশে 50% মানুষকে পাবেন। যে কোনো আন্দোলনে আওয়ামী লীগ যদি দেশটাকে সোনা দিয়ে মুড়িয়েও দেয়, আপনি যতদিন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে বিনাশ না করবেন এই বাংলাদেশ থেকে, ততদিন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে 50% জনগণকে এমনি মুক্ত পেয়ে যাচ্ছেন, কিচ্ছু করতে হবে না। আওয়ামী লীগ মনে করেন যে আরো 10 বছর ক্ষমতায় থাকতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে আপনার সব সমস্যা বাংলাদেশের সমাধান করে দিয়েছে। কিন্তু যেইভাবে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে বেড়ে উঠছিল এবং তাদেরকে ঠেকানোর যে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা ছিল না, সেই অবস্থাটা যদি আপনার চলমান থাকতো, আওয়ামী লীগের কোনো ভালো গুণ, কোনো ভালো কর্ম দেশকে একেবারে আপনার সব সমস্যা দূর করে দিলেও, সকল মানুষের সব ধরনের সুখের ব্যবস্থা করলেও অটোমেটিক আপনি কিন্তু 50% জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামাতে পারবেন। আবার কিন্তু আওয়ামী লীগের পক্ষে আপনি কখনো 50% মানুষকে রাস্তায় সেভাবে নামাতে পারবেন না। আওয়ামী লীগের জন্য কাজটা অনেক কঠিন। কারণ হলো আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার সেই ধরনের আপনার প্রেরণা বলুন কিংবা প্রজ্ঞা বলুন, যোগ্যতা বলুন, সেটা কিন্তু গড়ে ওঠে নাই। আবার অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধীদের কোনো চেতনা কিচ্ছু লাগে না। এরা যে বাংলাদেশকে ঘৃণা করে, এরা যে পাকিস্তানকে ভালোবাসে, এরা যে বাংলাদেশকে যেই কোনোভাবে হোক, বাংলাদেশে হয় পাকিস্তান পন্থা চালু করতে হবে, না হলে পাকিস্তানের সাথে আপনার ফেডারেশন করতে হবে বা কিছু একটা, অর্থাৎ ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী, এই আবেগগুলোকে কাজে লাগিয়ে যে কোনো সময় আওয়ামী লীগের বিরুদ্ধে 50% মানুষকে নামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কখনো 50% মানুষকে নামানো সম্ভব নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে 50% নামাতে হলে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কোনো ভালো কাজ করার দরকার নেই। ঐতিহাসিকভাবে তারা যে ঘৃণা বাংলাদেশে প্রডিউস করে সাফল্য পেয়েছে সেটাই যথেষ্ট। আওয়ামী লীগের পক্ষে 30-40% মানুষ নামানো কিন্তু কঠিন, কারণ আওয়ামী লীগ ঘৃণার পরিবর্তে যে বিকল্পটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা কিংবা আপনার ভালোবাসা, এগুলো দক্ষতার সাথে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের কোনো চিন্তা বুদ্ধি কোনো কিছু কখনো কাজ করে নাই। সেই জিনিসটা বুঝতে হবে। কাজে জুলাইতে রাস্তায় মানুষ নেমেছে, জুলাইয়ের এখনো সমর্থন আছে, এইটা কোনোভাবেই প্রমাণ করে না যে জুলাই একটা গণ অভ্যুত্থান ছিল। আরেকটা প্রশ্ন বিবেচনা করে দেখুন, একটা মেয়েকে একটা ছেলে তার সাথে আপনার প্রেম করলো, মেয়েটাকে বলল অমুক জায়গায় আসো, আসার পরে দেখলো যে এই প্রেমিক হলো ভণ্ড, মেয়েটাকে সে রেপ করলো, মেরে ফেললো। তাহলে আপনি পেছনের দিক থেকে তাকিয়ে কি ছেলেটাকে মেয়েটার প্রেমিক বলবেন? অথবা ধরুন একটা শিশুকে চকলেট দিয়ে, একটা শিশুর কিডনি বিক্রেতা আপনার জঙ্গলে নিয়ে শিশুটাকে খুন করে ফেললো, আপনি কি সেই শিশুর চকলেট যে দিল ওটার প্রশংসা করবেন, নাকি কিডন্যাপ ওয়ালাকে আপনি পুলিশে দিবেন? জুলাইতে ঠিক একই ঘটনা ঘটেছে। বলেছে যে আমরা বাংলাদেশের ভালো করব, নানান ছদ্মবেশ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে, স্লোগান দিয়ে যেই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই দিনই কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে চড়ে বসেছে সবগুলা। এই প্রতারণাগুলো অনেক বলা হয়েছে, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এখানে বিস্তৃত ব্যাখ্যা করার দরকার নেই। দেখুন, যারা জুলাই সম্পর্কে বলে তাদের মধ্যে যাদের বুদ্ধিজীবিতা কিছুটা আমি শুনতে রাজি আছি,
তাদের মধ্যে ধরেন আমি নুরুল কবিরের কথা আনবো। অন্তত নুরুল কবিরের মধ্যে এতটুকু সচেতনতা দেখা যাচ্ছে, এই জুলাই উত্থানের পতনের পর বাংলাদেশে কিন্তু কেউ বসবাস করতে পারবে না। জুলাই উত্থানকারী সেই বুদ্ধিজীবীরা, সেই সলিমুল্লাহ বলুন, ফরহাদ মজার বলুন, ওরা এটা ধরেই নিয়েছে যে ওরা এই আরেক বাংলাদেশ, এই জুলাই জঙ্গিদের পতন এবং জুলাই উত্থানের পতনের পর সেই বাংলাদেশ আর ওদের থাকবে না। এরা ধরে নেওয়াতেও কিন্তু এদের প্রচারণা এতটাই কঠোর, অর্থাৎ পুরো জুলাই তো পুরো বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীকে গ্রাস করেছে। বুদ্ধিজীবী মানেই হলো জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা। সত্যিকারের মুক্ত বুদ্ধির বা উদার বুদ্ধিজীবী তো বাংলাদেশে আওয়ামী লীগ তৈরি করে নাই, আওয়ামী লীগকে তো সেই দোষ দিতেই হবে। বিপরীতটা কিন্তু জামাত সঠিকভাবে তৈরি করেছে। যেগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো সেগুলাকেও মুক্তিযুদ্ধের পক্ষে ধরে রাখার প্রয়োজনীয়তা আওয়ামী লীগ বোধ করে নাই। যেমন সলিমুল্লাহ খান, পয়সা দিয়ে কিনা যায় বা যে সুনাম দিয়ে কিনা যায়, কিংবা আপনার জনপ্রিয়তা ধার দিয়ে কেনা যায়, সেইভাবে কিনে ফেলেছে সলিমুল্লাহ সহ সবাইকে। আপনি আমাকে একটা অ্যাক্টিভিটিস দেখান তো আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগ করেছে? করে নাই তো। আওয়ামী লীগকে তো তার খেসারত দিতে হয়েছে জুলাইতে, কিন্তু সেই সাথে তো বাংলাদেশও খেসারতটা দিল। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। একমাত্র নুরুল কবিরের মধ্যে আমার কাছে মনে হয় যে তার একটা সচেতনতা আছে যে জুলাইয়ের পতন হলেও, মানে জুলাইয়ের পতন বলতে শেখ হাসিনার পতন না, জুলাইয়ে যারা উত্থিত হয়েছে তাদের পতনের পরেও যে বাংলাদেশে বসবাস করতে হবে, এই সচেতনতাটুকু আমি নুরুল কবিরের মধ্যে দেখি। সেই নিয়ে বিনিয়ে অনেক কথা বলে। জুলাই যেসব আসলে তো প্রতারণা করেছে, কিন্তু নুরুল কবিররা এগুলাকে এখনো জন আকাঙ্ক্ষা হিসাবে দেখে, যে সেগুলো বাস্তবায়ন হয় নাই, এইরকম একটা হতাশা নুরুল কবিরের মধ্যেও আছে। কিন্তু এই নুরুল কবিরও দেখবেন একবারও এখন পর্যন্ত তার মুখে শুনলাম না যে আমেরিকান ডলারগুলো আসলো, যেটা আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সাক্ষী দিল, সারা বিশ্ব জানলো, আজ পর্যন্ত নুরুল কবির এই কথাটা তার মুখে একবার আনে নাই। বোঝেন এরা কত কত মানে এদের চাতুর্য কত উঁচু মানের এবং অসততা কত উঁচু মানের। এই যে আপনার স্নাইপারের কথা শুনছি, স্নাইপার তো এখন ওই যেই চিফ প্রসিকিউটর যে বিএনপি যেটাকে নিয়োগ করেছে, সে অন্তত স্বীকার করেছে যে স্নাইপার ছিল। এখন সে বলছে যে এটা আওয়ামী লীগ সন্ত্রাসীরা স্নাইপার ইউজ করেছে। প্রমাণ করে দেখিয়ে দে, তাই না? আমরা তো একটা সত্যিকারের নিরপেক্ষ তদন্ত এগুলা দেখতে চাই, যে জুলাইতে কারা মানুষ খুন করেছে, পুলিশ ছাড়া আর কারা কারা মানুষ খুন করেছে। সেনাবাহিনী খুন করেছে, কিন্তু সেনাবাহিনী তো জঙ্গিদের হয়ে খুন করেছে। সেনাবাহিনী তো জঙ্গিদের পক্ষে আগেই চলে গেছে। হারুন ইজহারের একটা ভিডিও আমার এক ছোট ভাই আজকে পাঠালো, সেখানে হারুন ইজহার বলছে যে সেনাবাহিনীর ফোন এসছে যে সেনাবাহিনী অলরেডি সরকার পতনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এগুলো ভালো করে আমাদেরকে লজ্জিত করো তোমরা, প্রমাণ করে দিয়ে স্নাইপার কারা ইউজ করেছে সেই দিকে কিন্তু ওরা যাবে না। দেখবেন এগুলো নিয়ে তালবাহান। এই নুরুল কবিরের পেপারে নাকি উঠছে যে এই স্নাইপার পুলিশের ছিল, এটা সেটা, এগুলো তো বাংলাদেশের সব পত্রিকায় এই খবর করলো না কেন? আসল কথা হলো যে এই জিনিসগুলো ওরা বললে তো আসলে ওদের মুখ থাকবে না। নুরুল কবির যদি এই ট্রাম্প সাহেব যে ডলারের হিসাব দিলেন সেটার কথা বলে, স্নাইপারের কথা বলে, নুরুল কবিরের কি আসলে আর কোনো কথা বলার জায়গা থাকে না? আমি নুরুল কবিরের নামটা আনছি কারণ আমি মনে করি যে এখন পর্যন্ত এই লোকটা মানে ওই সচেতনতা নিয়ে এগুচ্ছে যে এই জুলাইয়ে যাদের উত্থান হয়েছে তাদের পতনের পরেও বাংলাদেশে নুরুল কবিরকে থাকতে হবে। আর সলিমুল্লাহ থেকে বাকিরা কিন্তু ধরে নিয়েছে আমরা তো থাকতেই পারবো না, ফলে জুলাইয়ের পক্ষে যা বলার আমরা বলে যাই। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে জনগণ রাস্তায় নেমেছে। হ্যাঁ, নেমেছে, আমরা দেখেছি, এটা তো কেউ অস্বীকার করবে না রে ভাই। জনগণ রাস্তায় নামলেই গণ অভ্যুত্থান হবে, এইটা হওয়াই উচিত ছিল। কিন্তু এত বেশি ষড়যন্ত্র করে ফেলেছে, এত বেশি প্রতারণা করে ফেলেছে, এবং সেই প্রতারণাটা কিন্তু সাধারণ প্রতারণা না। আমি যে দুটো উদাহরণ দিয়েছি ব্যক্তি জীবন থেকে, একটা শিশুকে আপনার চকলেট দিয়ে জঙ্গলে নিয়ে খুন করে তার কিডনি, লিভার এগুলো নিয়ে চলে যাওয়া, কিংবা একটা মেয়েকে বা একটা ছেলেকেও বলতে পারেন, শুধু মেয়েদের কথা বলবো কেন, হ্যাঁ, প্রেমের অভিনয় করে শুধু রেপ করার জন্য প্রেম করা, কিংবা সিরিয়াল কিলাররাও এগুলা করে খুন করার জন্য প্রেম করা, আছে না এরকম উদাহরণ? ঠিক সেই ঘটনাটা তো জুলাইতে ঘটেছে। তাহলে কি পেছনের দিকে তাকিয়ে এটাকে গণ অভ্যুত্থান বলা যাবে? কোনোভাবেই বলা যাবে না। অবশ্যই এসব ছোট ছোট উদাহরণ দিলেও কিন্তু জুলাইতে যেই পর্যায়ের প্রতারণা হয়েছে বাংলাদেশের সাথে,
সেটাকে অপমান করা হয়। মানে এই প্রতারণাটা এত বেশি খারাপ ছিল, এই আমি যেই দুটো মানুষ খুনের যেই দুটো খারাপ কাজ বললাম তার চেয়ে অনেক বেশি খারাপ। একটা দেশকে মেরে ফেলা হয়েছে, একটা জাতিকে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সেটাকে ধ্বংস করে ফেলা হয়েছে বা ধ্বংস করার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। তারপরেও এটাকে কিন্তু গণ অভ্যুত্থান ছিল, বিপ্লব ছিল, এগুলা বলে যেতে হবে। সবকিছু কি মামার বাড়ির আবদার? চাতুর্য থাকলে, বুদ্ধি থাকলে, চালাকি থাকলেই কি একটা মিথ্যাকে সত্য বানানো যায়? বানানো যায় না। জুলাইয়ের যে ক্ষতি হয়ে গেছে, যে ধ্বংস হয়ে গেছে, সেইটার ভুক্তভোগী হবে সেই মানুষই যারা এই জুলাইতে নেমেছিল এবং অন্য মানুষগুলা যারা জুলাইতে নামে নাই। এই দুই পক্ষের মানুষ কিন্তু একত্র হতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, সেটা পুরোপুরি মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে, তাদের যে রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগের দক্ষতার উপর নির্ভর করবে। আওয়ামী লীগ অদক্ষ হলো, অপ্রজ্ঞাহীন থাকলো, এগুলা কোনো কিছুই কিন্তু জুলাইয়ে যে সন্ত্রাস হয়ে গেছে, যে চাতুর্য হয়ে গেছে, যে প্রতারণা হয়ে গেছে, সেগুলাকে কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা কোনোভাবেই বৈধতা প্রদান করে না। আজকে অনেক দিন পরে ব্যারিস্টার সুমনের কথা মনে পড়লো। আমার যাও মনে পড়লো, আমার ধারণা আপনাদের অনেকের মনেই নেই ব্যারিস্টার সুমনকে। এর আগে বলি কিভাবে তার নামটা মনে পড়লো, কেন মনে পড়লো। আজকে একটা নিউজ পড়ছিলাম, সেখানে হচ্ছে এনভয় গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি, আওয়ামী লীগের আমলের এমপি সালাম মুর্শেদী, একসময় খুব বিখ্যাত ফুটবলার ছিলেন। সালাম মুর্শেদীর একটা বিচার শুরু হয়েছে। বিচারটা কি? বিচারটা হচ্ছে তিনি এবং তারা কয়েকজন মিলে গুলশানের মতো জায়গায় 27 কাঠা সরকারি জমি আত্মসাতের মামলা। এই জমিটা অর্পিত সম্পত্তি বা পরবর্তীতে যেটাকে বলা হয় মানে সরকারি সম্পত্তি ছিল, সেটা বিভিন্নভাবে অবমুক্ত করে তারা নিয়ে গিয়েছিলেন। 27 কাঠা জায়গা। সালাম মুর্শেদী সম্পর্কে আপনারা যারা জানেন, তিনি একজন প্রথিতযশা গার্মেন্টস ব্যবসায়ী। তার কোটি কোটি না, শত কোটি না হলে হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু গুলশানের সেই 27 কাঠা জায়গা, সেটাও সম্ভবত কয়েকশো কোটি টাকা হবে, সেটার লোভ তিনি সামলাতে পারেন নাই। এই গোটা মামলাটা সালাম মুর্শেদী তখন আওয়ামী লীগ ক্ষমতা এবং আওয়ামী লীগের তিনি একজন প্রভাবশালী নেতা, ডোনার, তার বিরুদ্ধে কে মামলা করেছিলেন? ব্যারিস্টার সুমন মামলা করেছিলেন। ব্যারিস্টার সুমন রুখে দাঁড়িয়েছিলেন। ব্যারিস্টার সুমনের কথা আপনাদের অনেকেরই মনে আছে। গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, ফেসবুকে লাইভ করতেন এবং বিভিন্ন জায়গায় সেতু তৈরি করে দিতেন, ব্রিজ তৈরি করে দিতেন, বন্যা দুর্গতদেরকে ত্রাণ দিতেন। এই করে করে ব্যারিস্টার সুমনের একটা পরিচিতি তৈরি হয়। সেই ব্যারিস্টার সুমন আজকে 2 বছর ধরে কারাগারে আছেন। কারাগারে যে কেউ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যারিস্টার সুমন সেখানে কেন আছেন? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 7টি মামলা করা হয়েছে। জুলাই হত্যা মামলা, এজ ইউজুয়াল, যাত্রাবাড়ির মামলা, মিরপুরের মামলা, এগুলো কমন, এগুলো সকলের একটা করে থাকে এবং এইভাবে তাকে গত 2 বছর ধরে জেলে পুরে রাখা হয়েছে। আমি কেন এই প্রসঙ্গটা বললাম? কারণ আমি জানি, আপনি জানেন, আরো অনেকে জানেন, ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগ করতেন না। তিনি একসময় যুবলীগ করতেন এবং তাকে যুবলীগ থেকে খেদিয়ে দেওয়া হয়। কেন তাকে যুবলীগ থেকে বের করে দেওয়া হয়, এটাও একটা ইন্টারেস্টিং কাহিনী। তখন বিভিন্ন জায়গায় থানার লোকজন হয়ে গেল, পুলিশ, ওসি টোসি, এরা হয়ে গেল আওয়ামী লীগ। এরা দলীয় সিদ্ধান্ত নেয়, দলীয় কমিটি বানায় দেয়, লোকাল গ্যাঞ্জাম মিটায় দেয়, গ্রুপিং মামলা মিটায় দেয়। এরকম একটা অনুষ্ঠানে থানার একজন ওসি ছিলেন এবং তিনি সেখানে গিয়ে যুবলীগের একটা বিরাট অনুষ্ঠানে বা আওয়ামী লীগের অনুষ্ঠানে ব্যাপক হারে স্লোগান দিচ্ছিলেন। ব্যারিস্টার সুমন খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে প্রশাসনের লোকজনের এই দলীয়করণটা আদৌ দরকার কিনা না, এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের মিছিলে স্লোগান দেওয়ার মতো আওয়ামী লীগের কি লোকের অভাব পড়েছে যে থানার ওসিকে সেই স্লোগান দিতে হবে? অবভিয়াসলি আমরা জানি আওয়ামী লীগের শেষ পর্যায়ে আওয়ামী লীগ আসলে চালাতো প্রশাসনের লোকজন, তারাই মালিক পক্ষ। সুতরাং ব্যারিস্টার সুমন আওয়ামী লীগে থাকতে পারেন নাই। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন 23 সালে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের একজন হেভি ওয়েট নেতাকে হারিয়ে তিনি এমপি হয়েছিলেন। খুব অল্প দিনের মতো এমপি হয়েছিলেন এবং সেই সময় তিনি এই যে এখন আমরা হাসনাত আবদুল্লাহ এবং অন্যদের দিয়ে শিহরিত হই যে তারা এই করছেন সেই করছেন, সেই ট্রান্সপারেন্সিটা, সেই কি বলা যায় পরিষ্কার বিলি বন্টন, চা শ্রমিকরা কত টাকা পাচ্ছেন, কয়টা বুট এসেছে, কয়টা রেইনকোট এসেছে, তিনি সেগুলো নামের তালিকা দিতেন, বিভিন্ন অনুষ্ঠানে বলতেন এবং প্রকাশ্যে রাখতেন এবং তিনি খুব সততার সাথে এমপির দায়িত্বটা পালন করছিলেন বলে জনমনে একটা বিশ্বাস আছে। সেই ব্যারিস্টার সুমনকে 2 বছর ধরে রেখে দেওয়ার জন্য, তিনি পুলিশ অফিসার ছিলেন না যে গুলি করে ফেলেছেন আওয়ামী লীগের, এমন আওয়ামী লীগের তো নেতা ছিলেনই না যে না বুঝতাম যে না উনি ওই এলাকায় ছিলেন, ওইখানে উনি গুলি করেছেন, কিছু একটা বলা যাবে। এই যে ঢালাও হত্যা মামলা করে তাকে দেওয়া হয়েছে,
এইটুকু পর্যন্ত আমি হয়তো ভাবলাম যে তখন ইউনূসের কালো শাসন চলছে, সেই কালো শাসনের সময় কে যে কোথায় আটকে যাবে, ফেসে যাবে, কেউ কিছু বলতে পারে না। মামলা বাণিজ্য ছিল ইউনূস এবং তার ল্যাংবোর্ডদের একটা প্রফেশন, এবং সেই প্রফেশনের কারণে তারা বিভিন্ন লোকজনকে দিয়েছে। কিন্তু এখন যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আছে, তখন এই ব্যারিস্টার সুমনের মতো লোকজন কারাগারে কেন? অনেকেই বলবেন, আপনারা দর্শকরা বলবেন যে সরকারের এখানে কি করার আছে, এটা কি যেন স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থায় যদি তিনি বেরিয়ে আসতে না পারেন তিনি কারাগারে থাকবেন। ঘটনাটা মোটেও তা নয়। আমরা দেখলাম বিভিন্ন সময় এখন যে ঘটনাটা ঘটছে, ব্যারিস্টার সুমনের যখনই জামিন হওয়ার কোনো চেষ্টা হচ্ছে তখনই তাকে একেবারে তাড়াহুড়া করে সরকার, এমন অবস্থা হয়েছে সম্প্রতি 2টা মামলায় তিনি, আমি তারিখটা একটু দেখতে চাই, 2 মামলায় 18ই জুন মাত্র কয়েকদিন আগে তার এই 7টা মামলার মধ্যে 2টো মামলায় জামিন হয়েছিল। সেই 2টো মামলা যাতে আটকানো যায় এই জন্য চেম্বার জজের কাছে গিয়ে তাড়াহুড়া করে সরকার এই জামিনগুলো স্থগিত করেছে। মানে চেম্বার জজ হচ্ছেন গিয়ে যখন বিচারকরা ছুটিতে থাকেন, কার্যক্রম স্থিমিত থাকে, তখন জরুরি কাজের জন্য চেম্বার জজ দায়িত্বে থাকেন যাতে বিচার প্রক্রিয়াটা সবসময় থাকে, অ্যাক্সেস টু জাস্টিস থাকে। সেখানে সাধারণত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চেম্বার জজের কাছে যাওয়া হয়। কিন্তু আমরা দেখলাম তারেক রহমানের সরকার, তার আইনজীবীরা সেখানে গিয়ে ব্যারিস্টার সুমনের এই 2টো জামিন বাতিল করলেন। প্রিয় দর্শক, আপনি জানেন, আমি জানি, জনগণ জানে ব্যারিস্টার সুমন কেমন লোক, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে ব্যারিস্টার সুমনকে বাস্তবসম্মতভাবে তখন মেলানো বেশ কষ্ট। তখন আমি ভাবতে থাকলাম যে এই যে তারেক রহমান খুব সুন্দর সুন্দর করে ক্ষমা ও মহত্বের কথা বলেন, এটা উনি আসলে শুধু ডক্টর ইউনূসের কাছ থেকে পেয়েছেন তা না, আমার ধারণা ওনার পিআর টিম ওনাকে এটা বলে, এবং এটা ভালো লাগে এবং এটা হওয়া উচিত। তিনি কিছুদিন আগে প্রথমে বলেছেন যে তার যে শারীরিক অসুবিধা হচ্ছে, তার উপরে যে টর্চার হয়েছিল 111 সরকারের সময়, তিনি চাইলে এখন প্রতিশোধ নিতে পারেন, কিন্তু সেই প্রতিশোধ তো তার মেরুদণ্ডের বাঁকা হাড় সোজা করে দেবে না। আমরা সকলেই এটাকে অভিনন্দিত করেছি। রাষ্ট্রনায়কোচিত কথা বলেছেন। মাত্র এই 2-3 দিন আগে তিনি যে বিএনপিপন্থী জুলাই সম্মেলন যেটা হলো, সেখানেও আবার একই কথা বলেছেন যে তিনি চাইলে কিন্তু প্রতিশোধ নিতে পারেন। বেগম খালেদা জিয়া, ওনার মা, ওনার উপরে যে অবিচার হয়েছে সেটা নিতে পারেন, ওনার ভাইয়ের উপর অবিচার হয়েছে, ওনার উপর অবিচার হয়েছে, তিনি এই প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি মনে করেন প্রতিশোধ নেওয়া উচিত না। খুবই সুন্দর কথা, ভালো কথা। এত ভালো কথা, সুন্দর কথার পরেও তারেক রহমানের আইনজীবীরা শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে আটকে রেখেছেন তা না, এরকম আরো অনেককে আটকে রেখেছেন। এবং তখনই আমার প্রশ্নটা আসে, যদি খালেদা জিয়ার উপর হওয়া কোনো অত্যাচারের প্রতিশোধ না হয়, যদি তারেক রহমান বা তার পরিবারের সদস্যদের উপর হওয়া কোনো অত্যাচারের প্রতিশোধ তারা না নিতে চান, কিসের প্রতিশোধ তারা নিচ্ছেন? এবং তখনই খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে যাদের আটকে রাখা হয়েছে তারা সকলে আসলে সেই প্রতিশোধ স্পৃহাটা তারেক রহমান নিজের জন্য বা নিজের পরিবারের জন্য গুলোকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু জামাত এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া যারা যেখানে জড়িত ছিল তাদের প্রত্যেককে তারা কোনোভাবেই এই সুষ্ঠু আদালত প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করছে না। ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু একটা সময় ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলে ছিলেন, পরবর্তীতে যদিও ছিলেন না, যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া ছিলেন। আমরা জানি ব্যারিস্টার তুরিন আফরোজ, মানে এরা তো আসলে আওয়ামী লীগের এমপি না, মন্ত্রী না। আওয়ামী লীগের যে চুরিধারী হয়েছে, আওয়ামী লীগের যে সন্ত্রাস হয়েছে যে গ্রুপটা, এই গ্রুপ কিন্তু এরা না, কিন্তু এখানে আছে সাংবাদিক মোজাম্মেল বাবু, তারপরে ধরেন ফারজানা রূপা শাকিল, এই দম্পতিকে আজকে 2 বছর ধরে আটকে রাখা হচ্ছে। তাদের বাচ্চাটা অবর্ণনীয় কষ্টের মধ্যে বাইরে আছে। আমি বলছি না ফারজানা রূপা খুব ধোয়া তুলসী পাতা, আমি বলছি না যে বাকি সকলে খুব ধোয়া তুলসী পাতা, কিন্তু ফারজানা রূপা বা শাকিল এমন কোনো অপরাধ করেন নাই তাকে মাসের পর মাস, বছরের পর বছর আপনি কারাগারে রেখে দেবেন। মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল, আমি ধরে নিলাম তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, এটা তাদের একটা রাজনৈতিক অধিকার ছিল, তারা তাদের মতো বলেছেন। তার জন্য আপনি তাকে ধিক্কার দিতে পারেন, বকা দিতে পারেন, মিডিয়া থেকে তাকে বলতে পারেন যে সে মিডিয়ার যোগ্য না, সবই মানি, কিন্তু তাকে মাসের পর মাস, বছরের পর বছর বিচার আচার কিছু না করে এইভাবে ফেলে রাখবেন, কারণ কি? কারণ এরা যুদ্ধাপরাধীদের বিচারের সময় বিভিন্নভাবে মিডিয়ায় কথা বলেছে। শাহরিয়ার কবির, ঘাতক দালাল নির্মূল কমিটি, শহীদ জননী জাহানারা ইমামের উত্তরসূরি, বয়োবৃদ্ধ, কিছুদিন আগে ওনার একমাত্র মেয়েটা মারা গিয়েছে, হাঁটতে পারেন না ঠিক মতো,
ধরে ধরে হাঁটাতে হয়, মাসের পর মাস তাকে আটকে রেখেছেন। মানে এদের অপরাধ আসলে এত বড় কিভাবে হয়? মানে এরা তো তারেক রহমানের পিঠের মেরুদণ্ড ভাঙে নাই, খালেদা জিয়ার প্রতি কোনো ধরনের অন্যায় বিচারের সাথে তাদের কোনো ফিজিক্যাল বা তাদের কোনো ক্ষমতা ধরনের সম্পর্ক ছিল না। তারা হয়তো হ্যাঁ বলবেন যে না তারা সমর্থন দিয়েছেন, সমর্থন দেওয়াটা এত বড় অপরাধ হতে পারে না যে মৃত্যুর দিকে তাদেরকে এগিয়ে দিয়ে যাবেন। এবং অভিযোগ আছে যে কারাগারে তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে না। মুজাম্মেল বাবুর পরিবারের কিছু সদস্যকে আমি শুনেছি বলতে যে তার যে ক্যান্সার হয়েছে তিনি যথেষ্ট পরিমাণ চিকিৎসার ওষুধ টষুধ পাচ্ছেন না। এরকম আরো অসংখ্য লোক যাদের কথা বলছি তারা ছাড়াও অসংখ্য লোককে কারাগারে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং তাদের যখন স্বাভাবিক প্রক্রিয়া জামিন হওয়ার দিকে যায়, ব্যারিস্টার সুমনের মতো যাদের জামিন হওয়ার দিকে যায়, তখন তারেক রহমানের আইনজীবীরা চেম্বার জজের দরজায় কড়া নেড়ে সেখানে ছুটে যাচ্ছেন এবং সেখানে গিয়ে জামিন বাতিলের জন্য আবেদন করছেন। এটা রেখে তারেক রহমান যতই বলুন না কেন যে তিনি সকলকে নিয়ে প্রতিশোধ না নিয়ে রাষ্ট্র চালাতে চান, রাষ্ট্রনায়ক হয়ে উঠতে চান, প্রশ্নটা থাকবে খালেদা জিয়ার প্রতিকৃত কোনো অন্যায় বা তারেক রহমানের হাড্ডি ভেঙে দেওয়া অন্যায়ের চেয়েও কোন বড় অন্যায় যেটা তার পিঠের ব্যথা তারকে এত ব্যথাতুর করে না। কিন্তু ব্যারিস্টার সুমন সহ আরো অনেক যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ছিলেন, শাহরিয়ার কবির সহ, সেই ব্যথায় কেন তিনি এত কষ্ট পান যে এদের জামিন সরকারি উকিলরা উঠে পড়ে লেগে থামিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, কথা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গে। কিন্তু কারাগারের ভেতরে এই যে হাজার হাজার লোক গ্রেফতার হয়ে আছেন, যে মামলা বাণিজ্য যে গ্রেফতার বাণিজ্য হচ্ছে, তাকে ধিক্কার জানাচ্ছি এবং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তারেক রহমান কাজে বড় হয়ে প্রমাণ দেখাবেন যে তিনি শুধু তার নিজের উপর কৃত অন্যায় প্রতিশোধ নেই নাই এই কথার মধ্যে থাকবেন না, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, যুদ্ধাপরাধীদের উত্তরসূরির যে প্রতিশোধ নিতে যাচ্ছে সেখানে তারেক রহমান যেন অগ্রসর না হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, পত্রিকায় দেখলাম যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন, তারা এই জুলাই আন্দোলনকে সেলিব্রেট করার জন্য তার এই জুলাই আন্দোলনকে উদযাপন করার জন্যে সারা বাংলাদেশে জুলাই মাসে ভ্রমণ করবেন, বিভিন্ন জেলাতে যাবেন। এটা গত বছরও তারা চেষ্টা করেছিলেন এবং গিয়েছিলেন। তো এইবার যেটি হবে সেটা তারা অনেক জায়গাতে যাবেন। এটাকে জুলাই পদযাত্রা বলা হচ্ছে, কিন্তু তারা এবার আর গোপালগঞ্জ যাবেন না। খুব আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মুসকে মুসকে হাসছে, কি দাদা ভয় পেয়ে গেলে নাকি, বা আসো আসো আসো, বা আঞ্চলিক ভাষা আও আও আও, এবার আসো, তোমাদেরকে খই খাওয়াবো, মুড়ি খাওয়াবো, চিড়িয়া খাওয়াবো, বিন্নি দানের ভাত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। অনেকে বলার চেষ্টা করছেন যে গত বছর তো নৌবাহিনীর কমব্যাট গিয়েছিল, হেলিকপ্টার গিয়েছিল, ট্যাঙ্ক গিয়েছিল, সেনাবাহিনী গিয়েছিল, এই বছর সান্দু, হাহা, কোনো কিছুতে কাম হবে না, সাবমেরিন দিয়েও কাজ হবে না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে যদি তারা পদযাত্রা করেন, যদি তারা শোভাযাত্রা করেন, কিংবা এই জুলাইকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা ভ্রমণ করেন, প্রত্যেকটা জেলাতে যান, কেন গোপালগঞ্জে তারা যাবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম? গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটি অঞ্চল, স্বায়ত্তশাসিত? সেখানে তারা যাবেন এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রের। যখন রাষ্ট্র কারো রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারে, এটি রাষ্ট্রের এক ধরনের মারাত্মক দুর্বলতা। ২ নম্বর হলো, কোনো একটি সংগঠন যখন তার প্রধান প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষের যে দুর্গ, সেই দুর্গের ধারে কাছে যেতে না পারে, ওই সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না। কাজে এই যে গোপালগঞ্জে গত বছর যাওয়ার যে সিদ্ধান্তটা, ওটা ছিল রং। আবার এই বছর না যাওয়ার সিদ্ধান্তটা, এটা আরও রং। মানে গত বছর যেটি ছিল ভুল, এটা হবে সেটা মহাভুল।
নাহিদ সার্জিসরা অনেক তরুণ, তারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে গত বছর সমস্যাগুলো কোথায় ছিল। গত বছর সমস্যাটা ছিল প্রথমত যে একটা গুজব ছড়ানো হয়েছিল যে এনসিপির যারা লোকজন তারা যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে জামাতের হাজার হাজার লোক তাদেরকে মানে পর্দার আড়ালে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাকে করে সেই গোপালগঞ্জ, টঙ্গীপাড়া বিভিন্ন এলাকাতে তারা অবস্থান নিয়েছে। কম করে হলে 1 লাখ লোক। এরা মূলত গোপালগঞ্জে গিয়ে তারা ভাঙচুর করবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করবে, যেভাবে 32 নম্বর ভাঙচুর করেছে। এর ফলে কি হলো, সকল যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে এটা একটা জীবন মরণ সমস্যা হয়ে গেল, যেই সমস্যাটি এবছরও নেই। দ্বিতীয়ত হলো যে ওই সময়টিতে প্রচার মাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ যে রণসজ্জা সেখানে তৈরি করেছিল। তো এরকম যখন খুব সিরিয়াস মোডে কোনো কিছু চলে যায় তখন আসলে সেখানে অঘটন ঘটবে। শেখ হাসিনার যে পতন হলো, সে যদি জরুরি অবস্থা এভাবে জারি না করতেন, সে যদি পুরো বিষয়টি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, তিনি যদি সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব এইভাবে না দিতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। আবার পুলিশ বা অন্যান্য যে সকল তার যে ফোর্স ছিল তারা যদি কঠোর না হতেন, গোলাগুলি না করতেন, একের পর এক যাকে বলা হয় যে হত্যাকাণ্ড, সেটা যদি না ঘটত, এখন সেটা যেই করেছে না কেন, যত কথাই বলেন না কেন, সরকারের পক্ষ থেকে তো একটা ঘটনা ঘটানো হয়েছে, একাধিক ঘটনা ঘটানো হয়েছে, নির্মম ঘটনা ঘটানো হয়েছে। তো এইগুলো যদি না ঘটতো তাহলে হয়তো এরকম জুলাই আগস্টের বিপ্লবের যে দিনক্ষণ 5 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে এটি নাও ঘটতে পারত। তো সেক্ষেত্রে গত বছর যে জুলাই মাসে গোপালগঞ্জের যে ট্র্যাজেডিগুলো ঘটেছে, ওইরকম একটা ট্র্যাজেডি ঘটানোর জন্য আসলে ঘোষণা দিয়ে কোথাও মারামারি হয় না, এটা অলনে ছাড়েন। তো এইভাবে ঘোষণা দিয়ে ঢাকা শহরে যেভাবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস তছনছ করা হয়েছে, যেভাবে সুধা সদন তছনছ করা হয়েছে, যেভাবে 3 নম্বর সড়কে আওয়ামী লীগের যে সভানেত্রীর অফিস তছনছ করা হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস, বাড়ি ঘর পোড়ানো হয়েছে, যেভাবে 32 নম্বর ভাঙচুর করা হয়েছে, এরপর বঙ্গবন্ধুর যে মাজার, এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কোনো লোকের মধ্যে একটা জিদ চলে এসেছিল। এখন এবছর কিন্তু সেটা নেই। এই কারণ হলো এবছর আওয়ামী লীগ অনেকটা লিবারেল হয়ে গেছে। এবং গত বছর গোপালগঞ্জে যে সেনাবাহিনীর কমব্যাট অপারেশন, সেই অপারেশনে আওয়ামী লীগের বহু মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষ জেলে গেছেন, হয়তো কেউ ছাড়া পেয়েছেন, অনেকে ছাড়া পাননি। তো সব মিলিয়ে ঠিক ওইরকম যে আবার একটা প্রতিরোধ গড়ে তুলবে, আবার একটা আন্দোলনের ডাক দেবে, আবার জাগোবাহী কণ্ঠে সবাই, এটা হয় না দ্বিতীয়বার। মানে প্রত্যেকটা জিনিসই ইতিহাসে একবার ঘটে, দ্বিতীয়বার ঘটে না। ফলে ওই সময়টাতে গোপালগঞ্জবাসী যে কাজগুলো করেছেন সেটা এই বছর তারা চেষ্টা করলেও করতে পারবেন না। 2 নম্বর হলো যে এখন সেনাবাহিনী হয়তো গত বছরের মতো এভাবে প্রোটেকশন দেবে না। এক কারণ হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, এনসিপিরও সে আগের রমরমা অবস্থা নেই, আর এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এখন সংসদ সদস্য হয়েছেন, তাদের দায়িত্ব বেড়েছে, কর্তব্যবোধ বেড়েছে, তাদের সেই জিহাদি জোশ কমেছে, তারা অনেকটা দায়িত্ববান হয়ে পড়েছেন। রিজনেবলি তারা এখন চেষ্টা করছেন টু বি এ ন্যাশনাল লিডার, একজন জাতীয় নেতা হওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অনেকের ভাষা অনেকটা মার্জিত, কিন্তু এই যে তারা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে যে সন্দেহগুলো রয়ে গেছে, 1 নম্বর সন্দেহ তারা জামাতের বি টিম, 2 নম্বর সন্দেহ যে তারা জামাত ছাড়া, জামাতের সাহায্য ছাড়া, জামাতের প্রোটোকল ছাড়া সারা বাংলাদেশে কোথাও যেতে পারবে না। সংসদের ভিতরে বাইরে তারা জামাতের দয়ায় বেঁচে আছে, জামাত জাস্ট তাদেরকে যাকে বলা হয় ব্যবহার করছে। জামাত চেষ্টা করেছিল তাদেরকে বিএনপির মধ্যে ঢুকাতে, ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে কোলে করে নিয়েছে। এবং গত নির্বাচনের আগে তারা কৃত্রিমভাবে জামাতের সঙ্গে
অনেক দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যেন বিএনপি কনফিউজড হয়ে যায়। তারপরে অন্যান্য ইসলামিক যে দলগুলো তারা কনফিউজড হয়ে যায়, কনফিউজড হয়ে তারা যেন সেই এনসিপিকে কোলে তুলে নেয়। কিন্তু সেই কৌশলটি, সেটা জামাতের হোক এনসিপির হোক, সেটা ফ্লপ করেছে। এর ফলে দল হিসেবে এনসিপির ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক, জামাতেরও ক্ষতি হয়েছে, এবং এনসিপির মধ্যে যে ঐক্য, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপর মাহফুজ, যে মাস্টার মাইন্ড মাহফুজ, সামান্তা শারমিন, তারপরে আরও এক ঝাঁক মহিলা ছিলেন যারা, বিশেষ করে ওই যে লন্ডন থেকে একটা ডাক্তার ভদ্রমহিলা এসেছিলেন, আরেকজন ডাক্তার আছেন, টেলিভিশনে টকশো করেন আর কি। তো ওনারা সবাই এই জামাতের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে তারা অনেকে চলে গেছেন, ইনক্লুডিং নীলা ইব্রাহিম সহ। তো এই অবস্থাতে এখন এনসিপি আবার নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন পালন করেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেচেছেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছেন। তারপরে তারা আগামী 10 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য যত কাজকর্ম করা দরকার সেভাবে করছেন। বিএনপির অনেক নেতাকর্মী তাদের দলে যোগদান করছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো ঘটছে। এবং তারা যারা নেতৃবৃন্দ, বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই। একটি দল পরিচালনা করার জন্য যে অর্থ, বিত্ত, যা কিছু দরকার, কোত্থেকে যেন তারা সেই টাকাগুলো পাচ্ছে। এবং তাদের যে সকল মিত্র, গুপ্ত মিত্র ছিল সেই আন্দোলনকালীন সময় বা আন্দোলন পূর্বকালীন সময়, প্রায় সবাই এখন আবার প্রকাশ্যে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সবাই মনে করছে যে না, এনসিপিকে শক্তিশালী করা ছাড়া এই বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই যে এনসিপি, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে সারভাইভ করতে হবে, তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে, আরও অনেক কিছু। এবং সেই কাজগুলো করার জন্য সারা বাংলাদেশকে তারা ওন করবে, এটি স্বাভাবিক। এখন তারা যদি সেই গোপালগঞ্জকে ভয় পায়, তাহলে কয়দিন পরে তারা ফরিদপুরকে ভয় পাবে, রাজবাড়িকে ভয় পাবে, শরীয়তপুর মাদারীপুরকে ভয় পাবে, এরপর মাদারীপুর থেকে এসে বরিশালকে ভয় পাবে, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা। আওয়ামী লীগের যে সকল এলাকাতে ব্রুট মেজরিটি রয়েছে, প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, যশোরের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো যশোর, গ্রেটার যশোর মানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপরে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাতে, যে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ডেনসিটি, আওয়ামী লীগের লোকদের যে ডেনসিটি, এই ডেনসিটিকে এখনো পর্যন্ত বিএনপিও চ্যালেঞ্জ করতে পারছে না এই জমানাতে। তো সেই ক্ষেত্রে এনসিপির মতো একটি নবীন দল, তারা এই গোপালগঞ্জকে যদি ভয় পায়, এই ভয় তাদের মধ্যে বাড়তে থাকবে। আর গোপালগঞ্জে তারা গেল না, তখন এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে গোপালগঞ্জ যদি পারে, আমরা কেন পারবো না। গোপালগঞ্জকে তারা ভয় পেল, আমাদেরকে ভয় পাক। আমরা সবাই তো তাফালিং করতে বা মাস্তানি করতে, দাউদ ইব্রাহিম হতে, এরকম জিনিস আমরা খুব পছন্দ করি। ভয় দেখাতে আমাদের খুব ভালো লাগে। আমরা দেখবেন যে খুব ছোট ছোট বাচ্চা, তাকে 80 বছরের বুড়া বা বুড়ি, তারা ভয় দেখাচ্ছে এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছে। নবজাতক শিশু, তাকে গিয়ে ভোকা ভোকা এই কথা বলে, আর শিশু ভয় সেটা কেঁদে দেয়, বুড়া ফিক ফিক করে হাসে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এনসিপিকে ভয় দেখে, অর্থাৎ গোপালগঞ্জবাসী যদি মনে করে যে আমরা ভয় দেখাতে সফল হয়েছি, ঠিক সেম জিনিসটি ভাইরাসের মতো অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়বে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে এনসিপির উচিত এই ধরনের প্রোগ্রাম না করা, একেবারে না করা। আর যদি তারা করতে চায়, তাহলে লোকজন সহকারে শক্তিমত্তা নিয়ে সার্বজনীনভাবে সব জায়গায় যাওয়া, এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন তারা এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে পারে, ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, বৈঠক করতে পারেন, উপহার পাঠাতে পারেন, যে ঠিক আছে যারা চলে যাবার তারা গেছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, ইটস ওকে, বাট আপনারা বাংলাদেশে আসছেন, আমাদের কথাগুলো শুনেন, আমরা যে আসছি আমাদের কথাগুলো শুনেন, যদি খারাপ লাগে
আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আমাদের তো কথা বলতে দিতে হবে, আমরা তো আপনাদেরকে কথা বলতে দিতে চাই। এইভাবে একটা রিকনসিলিয়েশন যদি এনসিপি করতে না পারে, তাহলে তারা যত কথাই বলুক না কেন, এই জুলাইয়ের পরে আপনি দেখবেন জুলাই আগস্ট মাসের পর থেকে তাদের যে অস্তিত্ব, দাপট, ক্ষমতা ধীরে ধীরে মারাত্মকভাবে কমতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।